হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা তোমাদের কেমিস্ট্রি এর থার্ড চ্যাপ্টার অর্থাৎ পদার্থের গঠন চ্যাপ্টারটা পড়ব। তো তোমরা যে যেখানে আছো খুব সুন্দর মতো মনোযোগ দিয়ে বসে পড়ো, কারণ এই চ্যাপ্টারটা কেমিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল চ্যাপ্টার। এটা অনেকটা বেসিক, আর এটা বলা যায় ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার্স। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো পদার্থের গঠন, পদার্থ তোমাদের অনেক প্রাচীনকাল থেকেই আমাদের এই পদার্থ জিনিসটা নিয়ে অনেক দার্শনিক অনেক চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, তো অনেক প্রাচীনকালে মানুষ কি ভাবতো জানো? পদার্থ কিছু মৌলিক জিনিস দিয়ে তৈরি, সেগুলোকে তারা বলতো এয়ার, ওয়াটার, আর্থ অ্যান্ড ফায়ার। শুনতে খুবই কুল শোনে না? তো আমাদের বাতাস, পানি, মাটি এবং আগুন। অনেক প্রাচীনকালের দার্শনিকরা মনে করতেন যে আমাদের যত পদার্থ আছে তারা সবগুলো পদার্থই এই চারটা মৌলিক উপাদান দিয়ে তৈরি। ঠিক আছে, তো এরপরে এটা আসলে তারা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে প্রমাণ করতে পারেননি। তো এরপরে যিনি ছিলেন তিনি আসলেন আমাদের ডেমোক্রিটাস সাহেব। ডেমোক্রিটাস সাহেব আমাদেরকে তার একটা মতবাদে জানালেন যে আমাদের সকল পদার্থ অনেক তাদেরকে ভাঙতে থাকলে যদি ভাঙতে থাকো তাহলে খুবই ক্ষুদ্র 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 কিছু কণা দিয়ে সবগুলো পদার্থই তৈরি। ঠিক আছে, আর সেগুলোর নাম তিনি দেন অ্যাটম। এখন এটাও তার মতবাদ, এটাও তিনি কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দ্বারা প্রমাণ করে দেন নাই। কিন্তু এরপরে যে আসে সে হচ্ছে আমাদের জন ডাল্টন। ডাল্টন সাহেব আমাদের ডেমোক্রিটাসের এই যে তত্ত্বটা বা মতবাদটা, সেটা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এক প্রকারের তিনি প্রমাণ করেন যে হ্যাঁ ঠিক আছে, তো আমাদের পদার্থগুলো আসলে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কিছু কণা দিয়ে তৈরি। সেগুলোকে তিনি ডেমোক্রিটাসের দেওয়া নাম দিয়ে তার উপর সম্মান রেখে তার নাম দিয়েছিলেন অ্যাটম। তো সেই থেকে আমাদের অ্যাটম নামটা পরিচিত। ঠিক আছে, কিন্তু আমরা এখন আধুনিক যুগে চলে আসছি। আমরা আরো অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করছি, অনুবীক্ষণ যন্ত্র, আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ, আমরা অনেক কিছু আবিষ্কার করছি। আমরা ইলেকট্রন, তখন আমরা দেখতে পাচ্ছি আসলে পরমাণুও অবিভাজ্য কিছু না, আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। পরমাণুকে ভাঙলে আমরা পাই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকেও ভাঙা যায়, ভেঙে ছোট ছোট আরো অনেক পার্টিকেল পাওয়া যায়। ঠিক আছে, সেগুলো এই পার্টিকেল গুলো দ্বারা এগুলো তৈরি, এগুলো অবিভাজ্য কিছু না। তো যত জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছে আমরা পদার্থ সম্পর্কে আরো বেশি জিনিস জানতে পারতেছি। তো এখন আমাদের পদার্থকে আমার জানার জন্য বা ভালোভাবে বোঝার জন্য পদার্থ কিছু টাইপ করা হয়। পদার্থ কয়েক প্রকারের হতে পারে। তো এই ধরনের কিছু ডিস্টিংশন করার মাধ্যমে আমরা পদার্থটার বোঝার চেষ্টা করি। তো আমরা মেইন যে ডিস্টিংশন করি এর মধ্যে আমরা দেখতে পাই পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক পদার্থ, আর একটা ভাগ হচ্ছে যৌগিক পদার্থ। ঠিক আছে, এখন নাম দেখে বুঝতে পারতেছো মৌলিক পদার্থগুলো ধারণা করো তোমরা কি হইতে পারে। মৌলিক পদার্থগুলো হচ্ছে আমাদের এমন সব পদার্থ যেগুলো কে ভাঙলে শুধু ওই পদার্থই পাওয়া যায়। যেমন তুমি যদি এক টুকরা সোনাকে, এক টুকরা গোল্ডের পারমাণবিক সংকেত বা প্রতীক হচ্ছে গোল্ডের পারমাণবিক প্রতীক হচ্ছে আমাদের Au, এটা হচ্ছে অরাম থেকে Au আসছে। যাই হোক, তো গোল্ড যে জিনিসটা, একটা সোনার বারকে তুমি যদি এরকম ভাঙতে থাকো তাহলে তুমি শুধু গোল্ডের পরমাণুই পাবা, অন্য কিছুর পরমাণু পাবা না। কিন্তু এখন তুমি যদি দেখো একটা পানির সঙ্গে তোমরা জানো H2O, তো পানিকে যদি তোমরা আরো ভাঙো তাহলে তোমরা দেখবে যে 2 অনুপাত হাইড্রোজেন 1 অনুপাত অক্সিজেন তোমরা পাবে, বা বিজ্ঞানীরা পেয়েছে। তো এই দেখো, এখান থেকে কিন্তু আমরা মৌলিক পদার্থ কি যৌগিক পদার্থ কি এটা বুঝতে পারতেছি না? ঠিক আছে, তো আমাদের অনেক ধরনের মৌলিক পদার্থ আছে, তবে আজ পর্যন্ত স্বীকৃত যে মৌলিক পদার্থগুলো সেগুলোকে মৌলও বলা হয়। তো আবিষ্কৃত হয়েছে আজ পর্যন্ত 118টি মৌল। আসলে আরো কয়েকটা মৌল আবিষ্কৃত হয়েছে কিন্তু তোমাদের বইয়ে সেগুলোর উল্লেখ নেই। তো আমরা 118টা মৌলই জানি। আমাদের মৌল আছে কতটি? 118টি মৌল। এর মধ্যে আমাদের
এর মধ্যে আমাদের প্রকৃতিতে পাওয়া যায় কতটি জানো? প্রকৃতিতে পাওয়া যায় 98টি। আর বাকিগুলো কিভাবে তৈরি হয়েছে? বাকিগুলো আমরা ল্যাবে তৈরি করছি। আর আরেকটা ইনফরমেশন, আমাদের শরীরে বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ আছে না? আমাদের শরীর তো একটা গঠন, যেটার ভাঙলে আমরা যৌগিক পদার্থ পাই, মৌলিক। তো আমাদের শরীরে মোট কি পরিমাণ মৌল আছে এটা বলা হয় যে জানা গিয়েছে যে আমাদের শরীরে 26 ধরনের মৌল আছে। 26 ধরনের মৌল, ডিফারেন্ট টাইপস অফ মৌল আমাদের শরীরে পাওয়া যায়। তো এই হলো একটা আমাদের পদার্থের একটা ডিসটিংশন, ঠিক আছে? তো এটা বুঝে থাকলে আমরা পরবর্তীতে আগাবো। তো এরপরে আসতেছে আমাদের অণু কি আর পরমাণু কি। খুবই সহজ ব্যাপার। আমাদের আমাদের যে কোনো একটা পদার্থের ক্ষুদ্রতম, যে ধরো একটা যৌগিক পদার্থ, ধরো পানি। পানির মধ্যে আমাদের কি আছে? পানি একটা যৌগিক পদার্থ। এর মধ্যে আমরা পাই 2 অণু হাইড্রোজেন থাকে, আমরা জানি, আর 1 অণু, আর 2 অনুপাত হাইড্রোজেন থাকে, 1 অনুপাত অক্সিজেন থাকে। তাহলে আমরা এইভাবে যদি একটা অণু গঠিত হয় তাহলে আমরা সেটাকে আমরা পানি হিসেবে জানি। তো একটা পানির ক্ষুদ্রতম যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এইটা, এটাকে পানির একটা অণু বলা যায়। কিন্তু দেখো, পানির এই অণুটার মধ্যে আমাদের 2 ধরনের পরমাণু আছে। একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে আমার অক্সিজেন, 2 ধরনের মৌল আছে। তো এই যে আমার এই অণুটার মধ্যে, পানির অণুটার মধ্যে আমার হাইড্রোজেন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে। তো অণু আর পরমাণুর ডিফারেন্সটা বুঝতে পারছো না? আশা করি বুঝতে পারছো। তো এখন একটা জিনিস আমরা সাধারণত এরপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার প্রতীক কি আর সংকেত কি। প্রতীক কি আর সংকেত কি? প্রতীকের ইংরেজি হচ্ছে তোমার সিম্বল, আর সংকেতের ইংলিশ হচ্ছে আমরা ফর্মুলা দিয়ে বুঝি, আর কি ফর্মুলা বলি। তো আমরা দেখো অণু, পরমাণুগুলোকে আমরা যে চিহ্ন দ্বারা বা যে লেটার দ্বারা, যে অক্ষর দ্বারা আমরা প্রকাশ করি সেটাকে আমরা সাধারণত প্রতীক বলি, ঠিক আছে? যেমন হাইড্রোজেনের প্রতীক কি? H, অক্সিজেনের প্রতীক কি? O। এগুলো হচ্ছে আমার প্রতীক। আর সংকেত কি? আমরা ধরো একটা হাইড্রোজেন অণু আছে, আমাদের বাতাসে হাইড্রোজেন অণু আছে না? আমাদের বাতাসে হাইড্রোজেন আছে। তো হাইড্রোজেন তো একটা অণু। তুমি যখন সেই অণুটাকে প্রকাশ করতে যাও তখন সেটাকে আমরা বলি সংকেত। যেমন আমরা হাইড্রোজেন অণুটাকে প্রকাশ করব, তার ফর্মুলা হবে H2, এভাবে থাকে। তো পানির অণুকে যদি প্রকাশ করি তাহলে H2O, ঠিক আছে? তো প্রতীক আর সংকেতের ডিফারেন্সটা আশা করি আমরা ধরতে পারছি, ঠিক আছে? তাহলে আমরা এখন সামনে আগাবো। তো জ্ঞান বিজ্ঞানের অগ্রসর হওয়ার সাথে সাথে আমরা শুধু অণু পরমাণু কনসেপ্টে সীমাবদ্ধ নাই। আমরা অণু পরমাণুকেও ভেঙে আমরা ওর ভিতরে কি কি আছে আমরা সেগুলো আমরা বের করছি, বা আমাদের বিজ্ঞানীরা সেগুলো জানতে পারছে। তো তার মধ্যে আমাদের কিছু মৌলিক পরমাণুর কিছু মৌলিক পাওয়া গিয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমার ইলেকট্রন, একটা হচ্ছে তোমার প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। তোমরা হয়তো আগেই পড়ছো যে আমাদের পরমাণুর গঠন কেমন হয়, মাঝখানে নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আমার নিউট্রন থাকে, প্রোটন থাকে, আর আমার যে ইলেকট্রনটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে এভাবে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো তোমরা জানো, আমরা একটা পরমাণুকে যদি আমরা আরো ক্লোজলি দেখি বা ভাঙি তাহলে আমরা এই 3টি মৌলিক উপাদান পাই। এখন ইলেকট্রন আবিষ্কার হয়েছে সবচেয়ে আগে। ইলেকট্রন আবিষ্কার করছে আমাদের মিস্টার জে থমসন। জে থমসন আমাদের ইলেকট্রন আবিষ্কার করছে। এন্ড ইলেকট্রনের একটা ভর আছে, সেটা হচ্ছে আমাদের 9.11 × 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, ঠিক আছে? তো আর ইলেকট্রনের আমাদের একটা চার্জ আছে, সেটা হচ্ছে 1.66 × 10⁻⁻ কত 19 কুলম্ব। এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ, ঠিক আছে? চার্জ এটা হচ্ছে আমাদের কিন্তু মাইনাস চার্জ, ঠিক আছে? এটা আমি মাইনাস দিয়ে বোঝাবো কি করে, এই যে আমাদের ইলেকট্রনের চার্জ কিন্তু মাইনাস, এটা মাথায় রাখবা। আর আমাদের প্রোটন যেটা, আমাদের পজিটিভ চার্জ যুক্ত যেটা, সেটা হচ্ছে আমাদের প্রোটন, যেটা নিউক্লিয়াসে থাকে। তো সেটা আমার আবিষ্কার করছে হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ডের একটা খুবই দারুণ এক্সপেরিমেন্ট আছে, যেটা আমরা যদি টাইম পাই তাহলে তোমাদের বলবো। তো
তো রাদারফোর্ড আমার আলফা আলফা কণার স্ক্যাটারিং একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের প্রোটনের উপস্থিতি সে আবিষ্কার করে। তো সেটা আমরা পরে আশা করি দেখাবো। তো রাদারফোর্ড আমাদের প্রোটন আবিষ্কার করে। রাদারফোর্ড 1.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত 24 গ্রাম। ঠিক আছে, আমি ইলেকট্রনের পার্টটা একটু ভুল লিখছি, 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। আর যদি কেজিতে লিখতাম তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি হতো। যাই হোক, আমাদের ইলেকট্রনের দেখো ভর 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। আর আমার রাদারফোর্ড যেটা আবিষ্কার করেছে সেই প্রোটনের ভর হচ্ছে আমার 1.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। আর নিউটন আবিষ্কার করছে চ্যাডউইক নামের এক বিজ্ঞানী, নামের বানান ভুল হতে পারে, ভুল হলে আমি সরি। আর নিউটনের আমার ভর হচ্ছে 1.675 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। আশা করি তোমরা এগুলো গ্রামে আমি লিখে দিয়েছি, মানে যে কেজিতে আসলে তোমরা পারবে না। আশা করি একটু স্মার্ট তোমরা। ঠিক আছে, তো এখন প্রোটন হচ্ছে আমাদের ধনাত্মক চার্জযুক্ত, পজিটিভ চার্জযুক্ত, আর সেটা ইলেকট্রনের চার্জেরই সমান, কিন্তু জাস্ট চিহ্নটা পজিটিভ। তাহলে এটা কি আমাদের পজিটিভ 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। আর আমার নিউট্রন হচ্ছে আমার নিউট্রাল। নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রনের চার্জ 0। এখন দেখো আমরা একটা জিনিস, আমরা এগুলো খুবই বড় বড় মান, তাই না? কিন্তু এগুলো আমরা এইভাবে মনে রাখবো না। আমরা দেখো তুমি একটা জিনিস, কিছু জিনিসপাতি খেয়াল করো। এখানে দেখো আমার প্রোটন আর নিউট্রনের ভর খুবই কাছাকাছি, প্রায় সমান বলা যায়। প্রোটনেরটা একটু কম, বাট প্রায় সমান। তো আমরা এগুলোর আপেক্ষিক ভর নিয়ে কাজ করি। আমরা যদি এগুলোর আপেক্ষিক ভর দেখি, দেখো আমাদের প্রোটন আর নিউট্রনের ভরের থেকে ইলেকট্রনের ভর কিন্তু অনেক ছোট, অনেক ছোট। ঠিক আছে, তো আমরা এইটার আপেক্ষিক ভর যদি আমরা নিয়ে কাজ করি, তাহলে আমাদের ইলেকট্রনের আপেক্ষিক ভর কিন্তু আমরা এই দুইটার সাপেক্ষে আমরা নেগলেক্ট করতে পারি। তো এটাকে আমরা 0 লিখতে পারি। ঠিক আছে, আর প্রোটনেরটা এটা যেহেতু সমান, তো আমরা এই দুইটার আপেক্ষিক ভর আমরা 1 1 কল্পনা করতে পারি, 1 1 করে কাজ করতে পারি, শুধু কল্পনা না, কাজও করতে পারি। আর চার্জের ক্ষেত্রে আপেক্ষিক চার্জ যখন বিবেচনা করতেছি, দেখো আমাদের নিউট্রাল, ওর কোনো চার্জ নেই। আমার চার্জ কার আছে? একদম সমান কিন্তু বিপরীতধর্মী চার্জ আছে ইলেকট্রন আর প্রোটনের। তো ইলেকট্রনের চার্জ আমার নেগেটিভ, তাহলে আমি আপেক্ষিক চার্জ ইলেকট্রনের নেগেটিভ বন্ধ দিয়ে কাজ চালাতে পারি, আর আমার প্রোটনেরটা পজিটিভ বন্ধ দিয়ে কাজ চালাতে পারি। আর এর আপেক্ষিক চার্জ কত হবে বলো? তোমরা জানো, 0। বুঝতেই পারতেছো? তো এই হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের কাহিনী। ঠিক আছে, তোমরা চাইলে নোট করে নিতে পারো। তো আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা একটা মৌলকে কিভাবে প্রকাশ করতে হয়, বা সাধারণত আমাদের কিভাবে প্রকাশ করা হয় সেটা দেখবো। আমার ইলেকট্রন, প্রোটন, আমি যেভাবে প্রকাশ করবো, ধরো আমরা দেখি, আমরা যদি সোডিয়ামেরটা বিবেচনা করি, তো আমার পারমাণবিক সংখ্যা, তার আগে আমার বুঝতে হবে পারমাণবিক সংখ্যাটা কি। পারমাণবিক সংখ্যা তোমার প্রোটনের সংখ্যা, এটা তুমি মাথায় রাখবা। পারমাণবিক সংখ্যাটাই প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা আমার আসলে প্রোটনের সংখ্যা। ঠিক আছে, তো পারমাণবিক সংখ্যাকে আমরা Z দিয়ে প্রকাশ করি। তো আমরা যখন একটা মৌল এভাবে দেখানোর চেষ্টা করি, আমরা লিখি, তখন আমরা এইখানে তার পারমাণবিক সংখ্যাটা লিখি, আর এই যে মৌলটার যে ভর, সেই ভরটাকে আমরা এইখানে লিখি। তো আমরা A দিয়ে আসলে ভর বোঝাই। ঠিক আছে, এটা হচ্ছে মানে এখানে ভর বোঝাই। তো এইভাবে আমরা একটা মৌলকে প্রকাশ করি। ঠিক আছে, এখন তুমি এখানে শুধু তুমি দেখতেছো যে পারমাণবিক সংখ্যা আছে আর ভর আছে। তাহলে আমার আরো তো অনেক কিছু, আমরা কিন্তু এখান থেকে সবকিছু জানতে পারি, কিন্তু আমরা এখানে আছে শুধু ভর আর পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা তুমি বলতে পারো ইলেকট্রনের সংখ্যা কত, নিউট্রনের সংখ্যা কত, এটা তো জানলাম না। আসলে আমরা জানতে পারি, আমরা জানি যে আমার পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটনের সংখ্যা, আর একটা পরমাণুতে আমার সাধারণত একটা স্টেবল পরমাণুতে আমার যে কয়টা প্রোটন থাকে, আমার যদি ইলেকট্রনগুলো কোনো বিক্রিয়া করে বাইরে চলে না যায়, তো আমার একটা মৌলের যে প্রোটন সংখ্যা থাকে সেটাই আমার ইলেকট্রন সংখ্যার সমান।
প্রোটন আর ইলেকট্রন সংখ্যা আমার সেম হয়, ঠিক আছে? প্রোটন আর ইলেকট্রন সংখ্যা আমার সেম হয় একটা পরমাণুতে সাধারণত। তো তুমি যদি এখানে ধরো সোডিয়ামের আমার প্রোটন সংখ্যা কত, সোডিয়াম 11, তাহলে এখান থেকে তুমি পারমাণবিক সংখ্যা 11 বুঝতেছো। প্রোটন কয়টা প্রোটন আছে? 11টা প্রোটন আছে। 11টা প্রোটন থাকলে 11টা ইলেকট্রন আছে। আর সোডিয়ামের ভর আমরা জানি 23। তাহলে আমরা সোডিয়াম যদি এখানে ভালো করে লিখি, দেখো সোডিয়াম আমরা এখানে লিখবো, আমরা এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা লিখবো, এখানে তার ভরটা লিখবো। এখন দেখো একটা পরমাণুর মধ্যে আমরা একটু আগেই বলছি যে আমাদের ইলেকট্রনের ভরটা খুবই কম কম্পেয়ার টু তোমার প্রোটন আর নিউট্রন। তাই আমাদের একটা পরমাণুর টোটাল যে ভরটা, টোটাল যে মাস, সেটা আসলে আমাদের প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, ঠিক আছে? তো এখানে দেখো প্রোটনের ভর আর নিউট্রনের ভর যোগ করলেই তো আমরা আসলে পরমাণুর টোটাল ভরটা পাচ্ছি। তো এখান থেকে তুমি ইজিলি নিউট্রনের ভরটা বের করতে পারবা। নিউট্রনের ভরটা কি হবে? আমার ভর, ভর থেকে যদি তুমি জাস্ট প্রোটনের সংখ্যাটা বাদ দিয়ে দাও, তাই না? সেটাই তো আমার হচ্ছে আমার নিউটনের ভর হয়ে যাবে। তাহলে এখানে দেখি আমরা নিউটনের এখানে কয়টা নিউট্রন আছে সেটা আমরা বের করতে পারতেছি। এখানে আমার 23টা ভর সংখ্যা 23 আর আমার 11টা আছে প্রোটন। তাহলে আমরা নিউট্রন সংখ্যা এখান থেকে ইজিলি বের করতে পারতেছি কত? 12। দেখছো? তো আমরা কিন্তু এইভাবে খুব সহজেই আমরা ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা সামনে আগে। তো আমরা এখন পারমাণবিক কিছু মডেল নিয়ে আলোচনা করব। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী আমাদের বিভিন্ন ধরনের পরমাণুর যে একটা গঠন সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। তারা বিভিন্ন ধরনের মডেল দিয়ে এটা ব্যাখ্যা করার চেষ্টা করছে। আমাদের ইলেকট্রন আবিষ্কার করছে কে? স্যার জে থমসন। জে থমসন আমাদের একটা পারমাণবিক মডেল দেওয়ার চেষ্টা করছিল, সেটার নাম ছিল পাম পুডিং মডেল। আমার বানান ভুল হতে পারে, পাম পুডিং মডেল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জে থমসন প্রথম দিকে সে এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছিল। তো সেটা আমাদের অতটা গ্রহণযোগ্য হয় নাই, তবে তার থেকে অনেক কিছু আমরা জানতে পারছি। এরপরে আমাদের 1911 সালে, সালটা মনে রাখা লাগবে না, আমি জাস্ট বলতেছি, 1911 সালে আমাদের রাদারফোর্ড একটা পরমাণুর একটা সুন্দর ওয়ার্কিং মডেল সে দাঁড় করাইছিল। তার অনেকগুলো সফলতা ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল যেগুলো পরে আবার আমাদের অ্যানালাইসিসের মাধ্যমে সলভ হয়েছে। তো রাদারফোর্ডের মডেলটা অ্যানালাইসিস করার মাধ্যমে বা আরো বেশি কিছু জানার চেষ্টা করার মাধ্যমে আমাদের এরপরে 1913 সালে আমাদের বিজ্ঞানী বোর তার আরেকটা পারমাণবিক মডেল সে দেয়। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম আর কি, এরপরে আমাদের আসছিল রাদারফোর্ড মডেল, তারপরে আসছিল আমাদের বোর মডেল। রাদারফোর্ড আমাদের ব্যাখ্যা করার চেষ্টা করছে আমাদের পরমাণুর গঠনটাকে, এরপরে সেটাকে আরো বেশি সুন্দর করে বোঝার চেষ্টা করছে আমাদের বোর। তো আমরা এই দুইটা মডেল, আমরা এটা অতটা গ্রহণযোগ্য না, এটা আমরা আপাতত পড়বো না। তো আমরা মেইনলি আজকে রাদারফোর্ডের মডেল সম্পর্কে জানবো আর বোর মডেল সম্পর্কে জানবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো রাদারফোর্ডের মডেল দেখতে অনেকটা আমাদের সৌরজগৎ টাইপের ছিল। তো এটাকে অনেক সময় সোলার সিস্টেম মডেলও বলা হতো, ঠিক আছে? এখন আমি তোমাদের একটা ইন্টারেস্টিং গল্প বলবো, ঠিক আছে? রাদারফোর্ডের মডেলের ফাইন্ডিংস গুলো আর রাদারফোর্ডের মডেলের যে সীমাবদ্ধতা গুলো, এগুলো তোমরা সুন্দর মতো বুঝে পড়তে পারলেই তোমাদের আসলে পড়া হয়ে যাবে। কিন্তু আমি এখন যে গল্পটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার রাদারফোর্ডের যে মডেলটা সে কিভাবে পাইছিল। আমি একটু আগে তোমাদের মেনশন করছি আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তো আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা আসলে কেমন ছিল এটা আসলে আমি তোমাদের এখন একটু ধারণা দেওয়ার ট্রাই করব। তো যাদের একটু তাড়া আছে তারা কিছুটা স্কিপ করে দিতে পারো, আর যাদের জানার আগ্রহ আছে তারা আসলে বসে বসে এটা দেখতে পারো। আর আরো ভালো হয় যদি তোমরা তোমরা ইউটিউবে সার্চ দিলে এরকম রাদারফোর্ডের ওই এক্সপেরিমেন্টটা খুব ভিজুয়ালাইজেশনের সাথে পেয়ে যাবে। তো তারপর আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখা যাক। তো রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টটা করার মাধ্যমে আমাদের এই পারমাণবিক গঠনটা বোঝার চেষ্টা করছিল,
সেটা আসলে আলফা আলফা পার্টিকেলের যে স্ক্যাটারিং আছে সেটা লক্ষ্য করার মাধ্যমে। সেটা আসলে সবকিছু তোমাদের বোঝার দরকার নেই, আমি জাস্ট একটু বলতেছি। ধরো আলফা পার্টিকেল স্ক্যাটারিং এর যে এই ক্যারেক্টারিস্টিকটা, এই বৈশিষ্ট্যটা, এটাকে ইউজ করে আসলে আমাদের এই মডেলটা সে দাঁড় করেছিল। এটা কিভাবে হয়েছিল আমি তোমাদের বলি। তো তোমরা হয়তো নাম শুনছো বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পদার্থের। তো এরকম কিছু তেজস্ক্রিয় সোর্স থাকে, তেজস্ক্রিয় পদার্থ থাকে যেগুলো আমাদের আলফা কণা এমিট করতে থাকে। আলফা কণাটা আসলে কি জানো? আলফা কণাটা আসলে তোমাদের হিলিয়াম, হিলিয়ামের হিলিয়ামের যে নিউক্লিয়াসটা, তার মানে কি হিলিয়াম, হিলিয়াম তোমরা কি জানো 2 4, মানে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তোমার ভর সংখ্যা হচ্ছে 4। এখন তুমি যদি হিলিয়ামের এখান থেকে কি বুঝতেছো, দুইটা পরমাণু আছে, দুইটা প্রোটন আছে, তার মানে দুইটা ইলেকট্রন আছে। কিন্তু তুমি যদি হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রনকে কোনোভাবে বের করে নাও, তাহলে কি হবে? তোমার আসলে তখন আর এই পরমাণুটা চার্জ নিউট্রাল থাকতেছে না। তখন এটা কিন্তু, যেহেতু আমার মাইনাস, যে ধরো ইলেকট্রন যদি থাকতো তখন আমার এখানে -2+ চার্জ দিত, আর আমার প্রোটনের কারণে আমার এখানে +2+ চার্জ থাকতো। তো যদি আমরা ইলেকট্রনটা কোনোভাবে বের করে নিতে পারি, তাহলে আমার এই পরমাণুতে থাকতেছে শুধু +2 চার্জ। তো হিলিয়ামের যে 2+ চার্জ যুক্ত যে আমার হিলিয়াম পরমাণুটা, সেটাই আসলে তোমার আলফা পার্টিকেল। ঠিক আছে? তো এখন এই আলফা পার্টিকেল আমার এই কিভাবে এই ডিসকভারিতে সাহায্য করছে সেটা আমরা একটু, চলো কিভাবে করছিল সেটা একটু দেখি। তো আমাদের রাদারফোর্ড করছিল কি, আমার ধরো এইখানে একটা আলফা পার্টিকেলের সোর্স রাখছিল, সোর্স, যেটা আমার কনস্ট্যান্টলি সব দিকে তোমার আলফা পার্টিকেল এমিট করতেছে। এখন সে জাস্ট এখানে একটা ফাঁক রাখছিল যেখান দিয়ে আমার আলফা পার্টিকেলের যে বিমটা সেটা বের হচ্ছে। হ্যাঁ, এটাকে আরো প্রিসাইজ করার জন্য সে এখানে একটা চির, বোঝো তোমরা, চির ফাটল, ধরো এটা একটা ইট, একদম মাঝ বরাবর আমরা সূক্ষ্ম যদি একটা ফাটল থাকে সেটাকে বলা হয় চির, তো ইংরেজিতে বলা হয় স্লিট। তো এরকম একটা স্লিট সে এখানে রাখে, যাতে আমাদের এই সোর্সের যে বিমটা সেটা একদম একমুখী, একদম একটা ইউনিফাইড বিম হিসেবে সে যায়। এখন সে কি করছে, সে এখানে গোল্ডের একটা খুবই থিন, খুবই পাতলা আমার সোনার সে একটা শীট রাখছে। হ্যাঁ, আর এর চারপাশে এইভাবে গোল করে সে রাখছে, এবার চারপাশে যে একদম তার চারপাশে এইভাবে রাখছে। এটা হচ্ছে আমার, এটা কি গোল্ড, আর এটা রাখছে আমার জিঙ্ক সালফাইডের একটা শীট, যা এর চারপাশে এইভাবে রাখছে। হ্যাঁ, এখন আমার আলফা পার্টিকেলের বিমটা আমার যাচ্ছে কোন দিক দিয়ে, একদম এইভাবে, যে একটা ইউনিফাইড বিম গিয়ে আমার গোল্ডের শীটটাকে তোমার বম্বার্ড করতেছে আর কি, বা গোল্ডের শীটে যে এসে আঘাত করতেছে। ঠিক আছে? আর এর চারপাশে যে জিঙ্ক সালফাইডের একটা পর্দা দেওয়া না, এর কিছু মানে এটা এমনি এমনি দেওয়া না। এটা জিঙ্ক সালফাইড কি করে জানো? জিঙ্ক সালফাইড তোমার হচ্ছে, তোমার যখন এই আলফা পার্টিকেল গিয়ে যখন যেখানে সে যাচ্ছে, তো সেখানে তুমি একটা আলোকচ্ছটা দেখতে পাও। জিঙ্ক সালফাইডের পর্দার এই বৈশিষ্ট্যটা থাকার কারণে সে এটা ইউজ করছে, যাতে তোমার আলফা পার্টিকেল সে আসতেছে এইভাবে, এবং শীটটা পার করে যাওয়ার পরে সে কোথায় যে আঘাত করতেছে বা কোথায় যে পৌঁছাচ্ছে সেটা যাতে সে ডিটেক্ট করতে পারে। আমরা আলফা পার্টিকেল ডিটেক্ট করার জন্য সে আসলে জিঙ্ক সালফাইডের আমার এই শীটটা ইউজ করছে। ঠিক আছে? এখন কি করছে, এখন তোমার সোর্স খুলে দিছে, আমার স্লিটের মধ্যে দিয়ে যায় আরো আলফা সোর্সটা আরো ইউনিফাইড, আরো একটা বিম হিসেবে গেছে। এখন এই যে শীটে যে সে আমার আলফা পার্টিকেল আঘাত করতেছে। হ্যাঁ, এখন শীটের ধরো খুবই ক্ষুদ্র একটা আলফা পার্টিকেল, কিন্তু অনেক ছোট, পরমাণু সাইজেরই কাছাকাছি সাইজের বলা যায়, বুঝতে পারছো? তো এখন দেখো, আমরা যদি এই জিনিসটাকে একটু জুম ইন করি, একটু বড় করি, তাহলে দেখো, আশা করি এখানে দেখা যাচ্ছে। ধরো এই যে আমার আলফা পার্টিকেল এদিকে আসতেছে, তো আমার এখানে আছে গোল্ডের একটা পরমাণুর একটা নিউক্লিয়াস, মনে করো, ছোট একটা নিউক্লিয়াস আছে, অনেক ছোট একটা নিউক্লিয়াস, গোল্ডের নিউক্লিয়াস। এখন এই যে জিঙ্ক সালফাইডের না, তো সে এখন অবজার্ভ করতেছে কি ঘটনা ঘটছে। এক নম্বরে সে দেখতে পারতেছে যে বেশিরভাগ আলফা পার্টিকেল এইভাবে গিয়ে শীট ভেদ করে সরাসরি এখানে যে এসে আলোকছটা দিছে। হ্যাঁ,
বেশিরভাগ বেশিরভাগ আলফা পার্টিকেল আমার তার মানে কি পরমাণু ভেদ করে চলে গেছে। বেশিরভাগ আলফা পার্টিকেল আমার কোথাও রিফ্লেক্ট হয় নাই, সে সরাসরি অপর প্রান্তে চলে গেছে, তার দিকও পরিবর্তন করে নাই, সেটা দেখতে পাচ্ছে। বেশিরভাগ আলফা পার্টিকেল আমার সোজা চলে গেছে, ঠিক আছে। কিন্তু আর খুবই এরপরে যে অবজারভেশনটা তার ছিল, খুবই অল্প পরিমাণ কিছু আলফা পার্টিকেল এভাবে এসে সে কিছুটা অ্যাঙ্গেল করে এভাবে গেছে, তার মানে সে এভাবে এসে কিছুটা অ্যাঙ্গেল করে এই সব জায়গায় বা এই সব জায়গায় গিয়ে সে আলোকচটা তৈরি করছে। হ্যাঁ, তো কিছু অল্প সংখ্যক আমার আলফা পার্টিকেল হালকা একটু স্মল কোণে স্মল অ্যাঙ্গেলে বেঁকে গেছে, এটা সে অবজার্ভ করছে। মানে খুবই অল্প পরিমাণ আলফা পার্টিকেল এভাবে গিয়ে এভাবে বেঁকে গেছে বা এভাবে গিয়ে এভাবে গেছে। হ্যাঁ, এখন থার্ড যে তার অবজারভেশন ছিল সেটা হচ্ছে আরো কিছু খুবই ক্ষুদ্র সংখ্যক আলফা পার্টিকেল এইভাবে সোজা গিয়ে তোমার ডিফ্লেক্ট হয়ে, এই যে এইভাবে সোজা গিয়ে ডিফ্লেক্ট হয়ে আবার সেম পথে ফিরে আসছে, কোনো অ্যাঙ্গেল না, এভাবে গেছে এভাবে ফিরে আসছে। তো এই যে এই তিনটা অবজারভেশন কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অবজারভেশন গুলো থেকে আমরা আসলে আমাদের নেক্সট যে রাদারফোর্ড মডেলটা সেটা আমরা পাই। কিভাবে পাই সেটা আমি চলো দেখাচ্ছি। তো রাদারফোর্ডের যে ফাইন্ডিংস গুলো ছিল, দেখো এই যে আমরা এমিটটা করছি কি, আমরা মারছি কি, আমরা আলফা পার্টিকেল মারছি। আমরা আগে থেকেই জানি যে আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। হ্যাঁ, তো যেহেতু আলফা পার্টিকেল পজিটিভ চার্জ যুক্ত, আমরা দেখতেছি যে কিছু পরিমাণ, আমরা প্রথমেই দেখতেছি যে ধরো থার্ড অবজারভেশন নিয়ে যদি বলি, ধরো আমরা দেখতেছি যে কিছু পরিমাণ আমার পার্টিকেল গেছে এবং কিছু সেই পরিমাণ কিছু পরিমাণ একদম সেম ওই পথে ফিরে আসছে, মানে কি ডিফ্লেক্ট, ধাক্কা খেয়ে চলে আসছে। তার মানে কি এখানে আমার এই সেম চার্জ যুক্ত কিছু জিনিস এখানে আছে যেটা আমার এটাকে ধাক্কা মানে বিকর্ষণ করছে, তাই না? এটা সে বুঝতে পারছে। তার মানে আমার কিছু পরিমাণ আমার বিকর্ষণ করতেছে আমার এইটারে, তার মানে সে এখান থেকে সিদ্ধান্তে আসতে পারছে যে আমার নিউক্লিয়াসের মধ্যে আমার পজিটিভ চার্জ যুক্ত কিছু আছে, এটা সে তখন বুঝতে পারছে। আর এখন দেখো এই যে আর প্রথম যে অবজারভেশনটা ছিল সেটা কি ছিল, আমার বেশিরভাগ আলফা পার্টিকেল আমার জাস্ট চলে গেছে, না কোথাও রিফ্লেক্ট হয় না, একদম যেভাবে পাঠাইছি সেভাবেই চলে গেছে। তো সেখান থেকে তোমরা সে ধারণা করতে বা বুঝতে পারছো, তার ফাইন্ডিংস ছিল সেটা যে পরমাণুর বেশিরভাগ জায়গায় আসলে ফাঁকা জায়গা। একটা পরমাণুর বেশিরভাগ জায়গা আসলে ফাঁকা জায়গা, যেখানে কোনো চার্জ নাই, কোনো পার্টিকেল নাই। সে জাস্ট আমার আলফা পার্টিকেলটা চলে গেছে, কেউ কোনো রিফ্লেকশন দেয় নাই। তো এখান থেকে সে জানতে পারে যে আমাদের পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা জায়গা। আর এই যে এই দুইটা যে ছিল যে কিছু পরিমাণ অ্যাঙ্গেল করে যে গেছে, হ্যাঁ, তার মানে নিশ্চয়ই এখানে আমার এই পজিটিভ চার্জ যুক্ত কিছু আছে। এই দুইটা থেকে আমরা সে এই সিদ্ধান্তে বা এই ফাইন্ডিংসটা তার হয়েছে, বুঝা গেছে? তো এইভাবে আসলে আমাদের আলফা পার্টিকেল স্ক্যাটারিং একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে সে আমাদের রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা সেটা সে দাঁড় করাইছে। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলে আসলে সে বলছে নাকি, সে কয়েকটা কথা বলছে যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, যেটা সে একটা ডিসিশন নিল। হ্যাঁ, সে আরেকটা কথা বলছে যে পরমাণুর যে একদম খুবই ক্ষুদ্র, পরমাণুর মাঝখানে একদম খুবই ক্ষুদ্র জায়গায় প্রায় পরমাণুর সমস্ত ভর একটা ক্ষুদ্র জায়গায় এসে পুঞ্জীভূত হয়ে আছে। এই একটা ফাইন্ডিংস তার ছিল। এন্ড আরেকটা কি ছিল, তো এটা হচ্ছে পরমাণুর ভর এবং এটা যে পজিটিভ চার্জ যুক্ত, ঠিক আছে। এই যে এইভাবেই সে কিন্তু আমাদের প্রোটনটা আবিষ্কার করছিল এই এক্সপেরিমেন্টের মাধ্যমে। যাই হোক, একটা খুবই ক্ষুদ্র জায়গায় আমার ভরটা হচ্ছে পুঞ্জীভূত হয়ে আছে। আর সে আরেকটা তার মডেলে বলছিল যে আমার যে সেটা সে নাম দিছিল নিউক্লিয়াস, ঠিক আছে। সেই জিনিসটার নাম সে দিয়েছে নিউক্লিয়াস। আর সে বলছে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে আমার যে ইলেকট্রন গুলো আছে সেগুলো হচ্ছে এইভাবে ঘুরে। এখন সে আরেকটা জিনিস বলছে যে আমার পরমাণুর যে নিউক্লিয়াস সেটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, আর ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ যুক্ত, তো এই দুইটা চার্জ যুক্ত বিপরীত চার্জ যুক্ত হওয়ার কারণে আমার ইলেকট্রনটা আসলে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে। এই একটা ফাইন্ডিং সে দিছে। আর এটা দেখতে যেহেতু একটা সোলার সিস্টেম মডেলের মতো, আমাদের সৌরজগতের বিভিন্ন কক্ষপথের ইসের মতো হয়েছে, তো এটাকে সে সোলার সিস্টেম মডেলও বলে।
বুঝা গেছে? তো এইটাকে সে বিভিন্ন ধরনের কক্ষপথ বলছে। এখন তার কিছু সীমাবদ্ধতা ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাগুলো আমরা এখন দেখি। তো প্রথমতই দেখো তুমি, আমাদের আমাদের যে গ্রহগুলো আছে, আমাদের সূর্য আছে, যে গ্রহ আছে, আমাদের এগুলো কিন্তু চার্জ পার্টিকেল না। তো প্রথমে আমাদের একটা চার্জ পার্টিকেলের সাথে একটা নন চার্জ পার্টিকেলের এইভাবে তুলনা, আসলে এই তুলনাটা আসলে ভুল। তো এটা আমার একটা ড্রব্যাক বা একটা সীমাবদ্ধতা। তো এরপরে আমার যে সে এই যে আমরা কক্ষপথের ধারণা দিতেছে, তার কোনো আকার সম্পর্কে কোনো তেমন ধারণা দিতে পারেনি। তো এটা তার একটা ব্যর্থতা হিসেবে ধরা হয়। তারপরে সে দেখো, তার আসলে একটা পরমাণুতে একটা ইলেকট্রন থাকলে কি হয় সেই ব্যাখ্যাটা সে দিতে পারছে, কিন্তু একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে কক্ষপথের অবস্থা কি হবে, সে কোথায় থাকবে না থাকবে, এটাও সে আমার ব্যাখ্যা দিতে পারেনি। তো এটা তার একটা ব্যর্থতা বা সীমাবদ্ধতা ধরা যায়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের প্রতিষ্ঠিত ফিজিসিস্টের একটা, আমাদের ম্যাক্সওয়েলের একটা প্রতিষ্ঠিত থিওরি আছে যে কোনো একটা চার্জড পার্টিকেলকে যদি আরেকটা চার্জ পার্টিকেল এভাবে আবর্তন করতে থাকে, তো একটা সময় সেটা শক্তি হারাবে এবং সেটা আসলে আমার কেন্দ্রে, যে যাকে কেন্দ্র করে ঘুরতেছিল সেখানে পতিত হয়ে যাবে। কিন্তু আমরা আসলে পরমাণুকে কখনোই, ইলেকট্রনকে কখনোই আমরা দেখি না যে ঘুরতে ঘুরতে সে আমাদের নিউক্লিয়াসে পতিত হয়ে গেছে। তো এরকম ঘটনা ঘটে না। তো তার মানে কি, ম্যাক্সওয়েলের তত্ত্বটা কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত। তো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী আমাদের এটা একটা ঝামেলা লাগতেছে, এটার কোনো সুষ্ঠু ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দিতে পারে না, সে জাস্ট কথাটা বলে গেছে। ঠিক আছে? তো এই যে বিভিন্ন ধরনের আমার যে সমস্যা, এই সমস্যাগুলো অ্যানালাইসিস করতে করতে আমার 1913 সালে কিন্তু আমার বোর একটা পারমাণবিক মডেল সে প্রদান করে, বোর, যেটা বোর মডেল নামে পরিচিত। বোর মডেলের কথাগুলো খুবই স্পেসিফিক, খুবই আরেকটু বোর মডেলের কথাগুলো আরেকটু স্পেসিফিক, আরেকটু খুবই মানে কি বলা যায়, এটা একদম খুবই ম্যাথমেটিক্যালি একদম অ্যাকুরেট টাইপের কথা আমাদের বোর সাহেব বলার চেষ্টা করছে। হ্যাঁ, তো বোর প্রথমেই আমাদের যে ধারণাটা দিচ্ছে সেটা হচ্ছে আমার কক্ষপথের একটা সে আকারের কথা বলছে। হ্যাঁ, কক্ষপথের যে আকার সেটাকে সে গোলাকার বলছে। কক্ষপথের আকার সে গোলাকার বলছে, কিছু একটা তো বলছে। আমার রাদারফোর্ড কিছুই বলে নাই, তার সে গোলাকার বলছে। হ্যাঁ, আর এটাকে সে নাম দিছে অনুমোদিত কক্ষপথ। হ্যাঁ, আমার ইলেকট্রন গুলো যে আমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, তো সেটাকে বলা হচ্ছে অনুমোদিত কক্ষপথ। অনুমোদিত কক্ষপথ তার মানে কি, আমার ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারপাশে কিছু অনুমোদিত কক্ষপথে ঘুরতে থাকে। এটা হচ্ছে আমার বোর বলছে, কিছু একটা তো সলভ করলো। ঠিক আছে? এরপরে আমার বোর বললো, নাম দিল এই অনুমোদিত কক্ষপথগুলোর। সে বললো যে প্রথমটা নাম দিল সে কে, পরেরটা এল, এভাবে পরপর চলতে থাকলে এম বলতে পারে। এগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তি স্তর এগুলো বলা যায়। তো শক্তি স্তরের ধারণা কে দিছে? আমাদের বোর দিছে। শক্তি স্তরের ধারণাটা আমরা বোরের মডেল থেকে পাই। ঠিক আছে? তো সরি, এরপরে সে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের এই যে ইলেকট্রনগুলো যে ঘুরতে থাকে, এগুলোর কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগের সে একটা ক্যালকুলেশন দিছে। সেটা হচ্ছে আমার কৌণিক ভরবেগ কি, mvr is equal to nh/2 পাই। পাই তোমরা সবাই জানো 3.1416। এটাকে বলা হচ্ছে কৌণিক ভরবেগ mvr। m এর ইউনিটটা তোমরা বের করতে পারবে না? আশা করি পারবা, তাও চলো আমরা দেখাই। ধর mvr, এখানে v হচ্ছে আমার ইলেকট্রনের বেগ, আর হচ্ছে আমার কক্ষপথের ব্যাসার্ধ। কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে r। ঠিক আছে? আর m তো হচ্ছে আমার ইলেকট্রনের মাস বা ভর। তো ভর যদি তোমরা কেজিতে কাউন্ট করো, বেগ কি মিটার পার সেকেন্ড না? আর রেডিয়াস কি আমার আসলে দূরত্ব, তো এটা একক আমার মিটার।
তো দেখো আমরা কিন্তু কৌণিক ভরবেগের একক এভাবে বের করতে পারি। এখানে দেখো কি হচ্ছে, আমরা যদি আরেকটু ভালো করে লিখি, এখানে হচ্ছে কেজি থাকতেছে, মিটার 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 স্কয়ার থাকতেছে, আর পার সেকেন্ড থাকতেছে। এটা দেখো আমরা কৌণিক ভরবেগের এককটা আমরা কিন্তু বের করে ফেললাম, ঠিক আছে। এখন এখানে এন কি? এন হচ্ছে আমার ওই যে প্রধান শক্তি স্তর, শক্তি স্তরের নাম্বার। যদি এন হচ্ছে 1, তার মানে 1 নাম্বার কক্ষপথ, সেটাকে আমরা কেও বলতে পারি। হ্যাঁ, এন যদি 2 হয় তার মানে কি আমরা 2 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে এরকম। 2 তো 2ই, আর এইচ হচ্ছে আমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এইচ হচ্ছে আমার প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো এর একটা ফিক্সড ভ্যালু আছে, সেটা হচ্ছে 6.626 × 10⁻34। এখন দেখো এর ইউনিটটা কি হবে? এখানে দেখো আমার n এর কি কোনো ইউনিট আছে? 2 এর কোনো একক আছে? পাই এর কোনো একক আছে? এগুলো তো আসলে কনস্ট্যান্ট জিনিস। এটাও যে যদিও কনস্ট্যান্ট, তো এগুলো কিন্তু কোনো একক নাই। তো শুধুমাত্র আমার একক আছে এইটা। এখন এইটার একক, তার মানে আমার এইটার এককের সেম হইতে হবে, না হলে তো আমার মিললো না, আমার সমীকরণ মিললো না। তো এটার একক দেখো সেম, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড বা মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড লেখা হবে, এভাবে লেখা যায়, যেভাবে লেখা তুমি সুবিধা। তো এই হচ্ছে আমার বোর্ডের যে দ্বিতীয় যে মতবাদ বা যে কথাটা, সেটা এটা। সেখান থেকে আমরা একটা মৌলের ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ এইভাবে ক্যালকুলেশন করতে পারি। এখন এটা থেকে তুমি কিন্তু ম্যাথ আসতে পারে। যেমন ধরো তোমার বলে দিল যে ধরো একটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ঘুরতেছে, তার মানে কি তার n হচ্ছে 2। এখন বলো যে তার কৌণিক ভরবেগ কত হবে। তার কৌণিক ভরবেগ তোমরা বের করতে পারবে, ইজিলি বের করতে পারবা। তো কৌণিক ভরবেগ আমার mvr = nh/2s/π। তো এখানে n এর মান জাস্ট 2 হবে, h এর মান তুমি ওইটা বসাবা, আর 2 জানো, পাই হচ্ছে 2 তো 2ই, পাই হচ্ছে 3.14। এটা যে ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসবে, সেটাই আমার ওই ইলেকট্রনটার ওই কক্ষপথে কৌণিক ভরবেগের মান, যার একক হবে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। বুঝা গেছে? আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন চলো থার্ড যে স্বীকারোক্তি আছে সেটাতে চলে যাই। আমি কি এটা মুছবো? সেদিকে আমি পাশে লেখার চেষ্টা করব। আচ্ছা, 3 নাম্বার যে আমার একটা স্বীকারোক্তি আছে বোরের, সেটা হচ্ছে তোমার ধরো একটা বোর আমার পরমাণুর এই ক্যারেক্টারিস্টিকটা খেয়াল করছে, ইলেকট্রনের এই ক্যারেক্টারিস্টিকটা খেয়াল করছে। হ্যাঁ, ইলেকট্রন অনেক সময় তোমার অনুমোদিত কক্ষপথগুলো আছে না, তো ইলেকট্রন যখন, এটা আমার 1 নাম্বার শক্তি স্তর, এটা আমার 2 নাম্বার শক্তি স্তর, তো ইলেকট্রন যখন 1 নাম্বার শক্তি স্তর থেকে 2 নাম্বার শক্তি স্তরে জাম্প করে, তার মানে কি এখানে আসলে একটা জিনিস আছে। এখানে দেখো ইলেকট্রন যখন একটা এনার্জি রেঞ্জে থাকতেছে বা একটা ওর মধ্যে একটা এনার্জি রেঞ্জ আছে, তখন সে 1 নাম্বার কক্ষপথে ঘুরতেছে। কিন্তু সে যদি আরো এনার্জি গেইন করে, মানে তুমি যদি বাইরে থেকে ইলেকট্রনকে আরো এনার্জি দাও, ইনপুট দাও, তাহলে কিন্তু ইলেকট্রনটা ওই কক্ষপথে থাকতেছে না, ও জাম্প করে আমার তার আপার কোন একটা কক্ষপথে সে জাম্প করতেছে, ঠিক আছে। তো ইলেকট্রন যখন শক্তি গেইন করে তখন সে উপরে যায়, ঠিক আছে। আর ইলেকট্রন থেকে যখন শক্তি তোমার এমিট হয়, ধরো আপার কক্ষপথে কোন একটা ইলেকট্রন আছে, তার থেকে কিছুটা শক্তি আমার এমিট হইলো, আমার কিছুটা শক্তি বের হইলো, তখন সে কিন্তু একটা নিচের সে একটা কক্ষপথে সে জাম্প করে, ঠিক আছে। তো এই যে ইলেকট্রনের যে ইলেকট্রন যখন শক্তি শোষণ করলো তখন সে আপার কক্ষপথে গেল, ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করলো তখন সে লোয়ার কক্ষপথে আসলো। তো এই যে শোষিত বা বিকিরিত যে শক্তির পরিমাণটা, সেটাকে সে একটা ক্যালকুলেশন দেখাইছে যে সেটা হচ্ছে আমার এইচ নিউ, বা এখানে নিউটা হচ্ছে আমার আসলে ওই যে শোষিত বা বিকিরিত যে শক্তিটা এনার্জিটা, তার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ। তার কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক হচ্ছে নিউ, আর এইচ হচ্ছে আমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এইচ নিউ আমার ওই শোষিত বা বিকিরিত যে শক্তির যে পরিমাণ,
সেটা হচ্ছে এইচ নিউ। এখন এই যে নিউটা তো আমার কম্পাঙ্ক, তো এই কম্পাঙ্কটা তোমরা এটাকে ভেঙে তোমরা এভাবে লিখতে পারো এইচ, আর আমার এটার ইলেকট্রনের যে গতিটা থাকে সেটা আসলে আলোর গতির কাছাকাছি গতি, তো এটা আসলে সি ডিভাইডেড বাই এই যে আমার এনার্জিটা বেরোয় গেছিল সেই এনার্জি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। এটা আশা করি তোমরা ফিজিক্সে তরঙ্গের অধ্যায়ে পড়বা বা পড়ছো। তো তোমরা কিন্তু এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা এই দুইটা আসলে কি, এটা এই দুইটা সূত্র আসলে কিসের, আমার শোষিত বা বিকিরিত শক্তির সূত্র। এখন বলো তো এর এককটা কি হবে? খুবই ইজি। আমার যদি তুমি সবকিছু এসআই ইউনিটে বিবেচনা করো, মানে কি তোমার ভর যদি কেজিতে নাও বা এইচ এর যদি এই ভ্যালুটা নাও মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, তো এখানে দেখো এসআই ইউনিটে আছে। তো বাকি যেগুলো আলোর বেগ যদি তুমি মিটার পার সেকেন্ডে কাউন্ট করো, তোমার তরঙ্গ দৈর্ঘ্য যদি তুমি মিটারে কাউন্ট করো, তখন কিন্তু তুমি যে শক্তির যে চিরাচরিত যে ইউনিটটা জানো সেটাই লিখতে পারতেছো, জুল। তবে কোয়ান্টাম অ্যানালাইসিসের ক্ষেত্রে আসলে সাধারণত অনেক সময় ইলেকট্রন ভোল্ট শক্তি বলতে ইলেকট্রন ভোল্টটাও অনেক সময় বোঝায়, তো তোমাদের লেভেল আশা করি লাগতেছে না। শক্তির একক তুমি যদি যখন এই সূত্র দিয়ে শক্তি শোষিত বা বিকিরিত শক্তি বের করো, তখন সেটার একক তুমি ইজিলি জুল লিখতে পারো, যদি সেটা এসআই ইউনিটে এই ভ্যালুগুলো হয়। ঠিক আছে, তো আমরা আর এই ব্যাপারে কথা বাড়াবো না। এখন বড় তো সবকিছুর ব্যাখ্যা দিয়ে দিতে পারে না, তবে অনেক কিছুই সে ব্যাখ্যা করছে, তো বড় কিছু সীমাবদ্ধতা ছিল। তো আশা করি এটা তোমরা একটু দেখো, তুলে নাও, তাহলে আমি নেক্সট টাইম। আচ্ছা, তো বোরের এখন আমরা সীমাবদ্ধতা যাওয়ার আগে আমরা যে তৃতীয় স্বীকার্যটা পাইছিলাম না, সেখান থেকে শোষিত বা বিকিরিত শক্তির একটা ক্যালকুলেশন পাইছিলাম, এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। তো আমাদের বোর মডেল থেকে আসলে আমার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল। হ্যাঁ, পারমাণবিক বর্ণালীটা কি? পারমাণবিক বর্ণালী সম্পর্কে তোমাদের এখানে বিস্তারিত নাই, তো এটার ইংলিশ হচ্ছে স্পেকট্রাম। তো একটা পরমাণু শোষিত মানে ইলেকট্রন ধরো একটা কক্ষপথ থেকে জাম্প করলে সে যে শক্তিটা আমার এখানে আমরা ইনপুট হয়েছিল, অ্যাবজর্ব হয়েছিল, তো সেটা আসলে তার একটা আমরা যখন এই যে শোষিত বা বিকিরিত শক্তি এটা যখন আমরা একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করে, তখন আমরা কিন্তু একটা বর্ণালী দেখতে পাই। হ্যাঁ, তো এটা আসলে তোমরা পরে আরো ভালো করে বুঝবা, এই লেভেলে তোমাদের এটা দরকার নেই। তো আমরা শুধু একটু জেনে রাখবো যে বোর পারমাণবিক মডেল দ্বারা আমরা পরমাণুর যে একটা স্পেকট্রাম বা বর্ণালী সেটা ব্যাখ্যা করার একটা চেষ্টা ছিল তার মধ্যে, বা কিছুটা সবগুলো সে হয়েছিল। এখন দেখো আমরা একটা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার দিকে যাই। সীমাবদ্ধতা, তার কিছু সীমাবদ্ধতা ছিল। প্রথমত সে আমাদের কক্ষপথ, ইলেকট্রনদের কক্ষপথে ঘুরে, সেই কক্ষপথটাকে সে আমাদের বলছিল যে গোলাকার, বৃত্তাকার। এখন শুধু বৃত্তাকার কক্ষপথ না, পরবর্তীতে বিজ্ঞানীরা ফাইন্ড আউট করছে যে শুধু বৃত্তাকার না, বৃত্তাকার, উপবৃত্তাকার বিভিন্ন ধরনের কক্ষপথে আমাদের ইলেকট্রনগুলো ঘুরতে পারে। তো এইটা তার আকার, এই আকার ব্যাখ্যা করার এটা তার একটা ব্যর্থতা বা সীমাবদ্ধতা বলা যায়। এরপরে দেখো তোমরা জেনে রাখো যে আমাদের যখন বোর পারমাণবিক মডেল অনুযায়ী আমাদের শুধুমাত্র এক পারমাণবিক যে এলিমেন্ট গুলো আছে, যেমন হাইড্রোজেন এক পারমাণবিক, তাই না, প্রোটন সংখ্যা, তো শুধুমাত্র এরই স্পেকট্রাম ব্যাখ্যা করা যায়। একাধিক বহু পারমাণবিক হইলে সেটা স্পেকট্রাম, বহু পারমাণবিক হইলে সেটা আর সে ব্যাখ্যা করতে পারে না। তো এটা তার একটা সীমাবদ্ধতা। আরো আছে কাহিনী। তো বোর মডেল অনুযায়ী আমাদের যখন ওই বর্ণালী করি, অ্যানালাইসিস করি, তো আমাদের বোর মডেল অনুযায়ী আমাদের একটা পারমাণবিক বর্ণালীতে শুধুমাত্র একটা রেখা পাওয়ার কথা ছিল। কিন্তু তুমি যদি এখন আরো যে আমাদের আধুনিক যে অ্যানালাইসিস গুলো আছে ওইগুলো দিয়ে তুমি যদি দেখো, এগুলো আসলে একটা বিম মনে হইলো, এর মধ্যে এটা আসলে বহু ছোট ছোট বিমের একটা সমন্বয় আর কি। তো এইগুলোই আর কি, এই দুই তিনটা সীমাবদ্ধতা ছিল বোর মডেলের। ঠিক আছে, তো আমরা এতক্ষণ অনেক কিছু করে ফেলছি। আমরা পদার্থের গঠন, পদার্থের বিভিন্ন ধরনের
কিভাবে ব্যাখ্যা আসলো পদার্থ, আমরা মৌলিক যৌগিক, তারপরে দুই ধরনের মডেলও পড়ে ফেললাম। তো আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি। তো তোমরা একটু পজ দিয়ে নাও, একটু পানি খেয়ে নাও, তারপরে আমরা সামনে আগাবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, আশা করি সবাই এক মিনিটের ব্রেক নিয়ে আসছো। তো আমরা এখন সামনে আগাবো। এখন আমরা এতক্ষণ আমরা শক্তি স্তরের ধারণা জানতে পারছি, হ্যাঁ? তো পরমাণুর যে কক্ষপথ বা শক্তি স্তরে সর্বোচ্চ কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে, বা একটা কক্ষপথে ধরো n=1 বা কে কক্ষপথে আমার সর্বোচ্চ কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে তার একটা হিসাব আমরা এভাবে বের করতে পারি, সেটা হচ্ছে 2n²। হ্যাঁ, তো এটাকে আমার কক্ষপথের যে নাম্বার সেটা। তো তুমি এখান থেকে বের করতে পারো কত নাম্বার কক্ষপথে আমার টোটাল হাইয়েস্ট কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 3 নাম্বার কক্ষপথে বা m কক্ষপথে তোমার কি পরিমাণ ইলেকট্রন সে থার্ড কক্ষপথে ধরতে পারে, রাখতে পারে, তো এটা তুমি ইজিলি বের করতে পারো। আসলে m এর ক্ষেত্রে n সমান কত, 3, তো 2n² দিয়ে ইজিলি বের করে ফেলতে পারতেছো। 2 × 3², 3 3 কে 9, 9 × 18, তাহলে থার্ড অরবিটে, থার্ড শেলে আমার হাইয়েস্ট 18টা ইলেকট্রন থাকতে পারবে, ঠিক আছে? এখন দেখো, আমরা শুধুমাত্র এই কনসেপ্টটা দিয়েই আমাদের কিন্তু কাজ আসলে আরো যে আগানো যে কাজ সেগুলো কিন্তু আসলে সম্ভব হয় না। তো এর জন্য আমাদের আরো বেসিক আরো একটু ভাঙা লাগছে। তো আমরা যখন অ্যানালাইসিস করা হয়েছে তখন দেখা গেছে যে শুধুমাত্র যে আমাদের এই যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকে এমন না। প্রধান শক্তি স্তরগুলোর আবার বিভিন্ন জায়গায় আমার ইলেকট্রন থাকে। তো প্রধান শক্তি স্তরের আমাদের যে স্পেসিফিক জায়গাগুলোতে ইলেকট্রন থাকে, মানে প্রধান শক্তি স্তরকে সোজা কথায় কিছু উপশক্তি স্তরে বানানো হয়েছে। তো সেই উপশক্তি স্তরগুলো আমাদের পরমাণুর ইলেকট্রন যে বিন্যাস, মানে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন আছে সেটা বোঝার জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। তাই আমাদের উপশক্তি স্তর বা সাবশেল বা অরবিটাল সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, ঠিক আছে? তো এখন দেখো, উপশক্তি স্তরগুলোকে L দিয়ে প্রকাশ করা হয়, যেমন আমাদের প্রধান শক্তি স্তরগুলোকে N দিয়ে প্রকাশ করা হয়। তো উপশক্তি স্তরকে L দিয়ে প্রকাশ করা হয়। এখন L এর মান আসলে আমার 0 থেকে n-1 পর্যন্ত। সমস্যা নেই, আমি एग्जांपल দিয়ে দেখাচ্ছি। L এর মান 0 থেকে n-1 পর্যন্ত আসলে বলতে আসলে কি বোঝাচ্ছে। দেখো, তোমার যদি প্রশ্ন করা হয় যে তৃতীয় কক্ষপথে কতটি উপশক্তি স্তর হতে পারে, তখন তোমার এই কনসেপ্টটা কাজে লাগতেছে। 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে, মানে কি তৃতীয় শক্তি স্তরে তোমার 0 থেকে n-1 পর্যন্ত উপশক্তি স্তর থাকতে পারে। তাহলে এটা যদি থার্ড ধরো, তো 0 থেকে, তার মানে 0 একটা, আরেকটা কি 1, আরেকটা 2, 3 - 1 হচ্ছে 2 না? তো 0 1 2 এই তিনটা উপশক্তি স্তর আমার তৃতীয় প্রধান শক্তি স্তরে থাকতে পারে। এখন এগুলোর স্পেসিফিক নাম আছে। 0 হলে সেটাকে বলা হয় সাধারণত s অরবিটাল, 1 হইলে বলা হয় p, 2 হইলে বলা হয় d, যদি এখানে 4 হইতো তাহলে এখানে দেখো 3 আসতো, তাহলে সেটাকে বলা হতো f। এখন আমাদের যে টোটাল 118টা মৌল আছে না, তো এই 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস বুঝতে আসলে এই 4টা অরবিটাল দিয়ে আমাদের আসলে সব ইলেকট্রন বিন্যাস করা সম্ভব হয়। তো আমাদের এরপর আর লাগে না। তবে এরপর যদি কোনো পরমাণু আবিষ্কৃত হয়, ডিসকভার্ড হয়, তখন হয়তো আমাদের আরো সাবশেল আসতে পারে, তখন সেগুলোর আমরা আরো নাম দেবো, ধরো sp,d, f, আরো কিছু হাবিজাবি নাম আমরা হয়তো তখন দিব। তো আপাতত আমাদের এগুলো লাগতেছে না। তো দেখো, আমাদের 0কে s, মানে 0 নাম্বার যে শক্তি স্তর সেটাকে s বলে, 1 হলে p বলে, 2 হলে d বলে, 3 হলে f বলে। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমার উপশক্তি স্তরের ধারণা, ঠিক আছে? এখন যদি বলা যায় ধরো 1 নাম্বার কক্ষপথে বা 1 নাম্বার শেলে তোমার কতটি উপশক্তি স্তর আছে, কিভাবে বের করবা? 0 থেকে n-1 পর্যন্ত, তার মানে কি 0 একটা, n-1 মানে কি 1 - 1 তো 0ই, তার মানে শুধুমাত্র দেখো 0ই আছে। তো 1 নাম্বার শেলে আমার দেখো একটাই সাবশেল আছে, সেটার আবার নাম কি, সেটা আমরা কি দিয়ে ডিনোট করি? দেখো 0 কে আমরা ডিনোট করি s দিয়ে।
তাহলে এই উপশক্তি স্তরটাকে তোমরা লিখতে পারো 1s। 4 নাম্বার কক্ষপথে কি কি সাবশেল আছে তখন তুমি দেখো 0 1 2 3। তার মানে আমরা সাবশেল গুলোর নাম এভাবে লিখতে পারো, এটাকে তোমরা এস লেখো, এটাকে পি ডি এফ, না? তো 4 নাম্বার কক্ষপথের সাবশেল গুলো কি কি হবে তখন এভাবে লেখে 4s 4p 4d 4f। এই হচ্ছে তোমার শক্তি স্তর আর উপশক্তি স্তরের ধারণা। আমাদের ইলেকট্রন বিন্যাসের জন্য আমাদের উপশক্তি স্তরের ধারণাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা দেখানো হয়ে থাকে। এখন আমরা প্রধান শক্তি স্তরে কি পরিমাণ টোটাল ইলেকট্রন থাকতে পারে সেটা তো এই যে এই সূত্র দিয়ে আমরা খুব ইজিলি বের করতে পারি। ঠিক তেমনি ভাবে আমার ধরো একটা সাবশেলে একটা উপশক্তি স্তরে আমার একটা সাবশেলে বা একটা অরবিটালে আমার কি পরিমাণ টোটাল ইলেকট্রন থাকতে পারে সেটাও কিন্তু আমরা একটা সহজ সূত্র দিয়ে বের করতে পারি। সূত্রটা দেখো 2sl + 1। এই সূত্র দিয়ে আমরা যে কোনো একটা অরবিটালে টোটাল কতটা হাইয়েস্ট কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে বা উদাহরণ মতো আমরা কিন্তু বের করতে পারি। যেমন s এর ক্ষেত্রে দেখো, s এর ক্ষেত্রে আমার l এর ভ্যালু কি? s এর ক্ষেত্রে আমার l এর ভ্যালু কি 0 না? তো s অরবিটালে আমার কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে? s অরবিটালে আমার কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে? 2 * 0 + 1। তার মানে কি 2 * 0 = 0 আর 2 * 1 মানে 2। তার মানে দেখো s অরবিটালে আমার হাইয়েস্ট দুইটা ইলেকট্রন থাকতে পারে। p অরবিটালের ক্ষেত্রে কি? p অরবিটালের ক্ষেত্রে আমার l এর মান কত? 1। তাহলে 2 * 2l + 1, l হচ্ছে আমার 1, তাহলে কি 2 আর 1 3, 3 2 6। তো আমার p অরবিটালে আমার হাইয়েস্ট 6টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক সেম ভাবে তুমি d সাবশেল f সাবশেলের ক্ষেত্রেও বের করতে পারো বা অরবিটাল, ঠিক আছে? এভাবে কিন্তু তোমার হাইয়েস্ট কি পরিমাণ পরমাণু বলতেছি সরি ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এভাবে কিন্তু এই সূত্র দিয়ে ইজিলি বের করতে পারো। এটা হচ্ছে সাবশেলের ক্ষেত্রে, সাবশেল বা সাধারণত এটা বলা হয় অরবিটাল যেটাকে বলো অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা। আর এটা কি আমার প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা, ঠিক আছে? তো আমরা এখন মুভ অন করি সামনে। তো আমরা এতক্ষণ অনেক কিছু বুঝে ফেলছি। এখন আমাদের নেক্সট যে টপিকটা হবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, বলা যায় এই চ্যাপ্টারের মেইন টপিক, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো চলো আমরা মুভ অন করি ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস। এখন আমাদের ইলেকট্রন বিন্যাস আসলে কি? আমরা আমাদের শক্তি স্তর উপশক্তি স্তরগুলোতে আমাদের ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত থাকে সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। তো আমরা এখন চলো ইলেকট্রন বিন্যাস শিখি। তো ইলেকট্রন বিন্যাস শিখতে হলে আমাদের প্রথমে একটা নীতির কথা আসে, যেটাকে বলা হয় আউফবাউ প্রিন্সিপাল বা আউফবাউ নীতি, আউফবাউস প্রিন্সিপাল বা আউফবাউ নীতি। আমাদের ইলেকট্রন বিন্যাস আউফবাউর নীতি অনুসরণ করেই করতে হয়, প্রিন্সিপাল, ঠিক আছে? তো আউফবাউয়ের নীতি অনুসরণ করে আমাদের ইলেকট্রন বিন্যাস সাধারণত করা হয়। তো আউফবাউয়ের নীতিটা কি? তোমার একটা শক্তি স্তরের বা সাবশেলের বা অরবিটালের যে শক্তি সেটাকে সে n+l দিয়ে ডিনোট করছে, হ্যাঁ? তো এই জন্য এটাকে আসলে আউফবাউয়ের প্রিন্সিপালকে আসলে n+l রুলও অনেক সময় বলা হয়, ঠিক আছে? তো n+l রুলটা কি? n হচ্ছে আমার প্রধান শক্তি স্তরের যে ভ্যালুটা, ক্রমিক নাম্বার n, আর l হচ্ছে আমার তোমার ওই যে সাবশেলের, ধরো যদি s হয় তাহলে কি 0। তো n+l। এখন দেখো একটা কেস বিবেচনা করো, তোমার এটা গেল তোমার n+l রুল, তুমি n আর l কে প্লাস করলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার সেই অরবিটালের শক্তি। তাহলে তুমি যদি 4s অরবিটালের শক্তি বের করতে হয় তাহলে 4 এর n+l করলে কি হয়? n হচ্ছে 4, l হচ্ছে 0, তাহলে এর শক্তি দেখতেছো তুমি 4, হ্যাঁ? 5 ধরো p, 5p n+l রুলের কি হবে? 5 + sp মানে 1, তার মানে এটা হচ্ছে 6। তো এরকম এটা হচ্ছে তোমার 5p এর মনে করো শক্তি। এখন আউফবাউ নীতি কি বলছে? তোমার n+l, যার n+l বেশি তার শক্তি বেশি, যার শক্তি বেশি তাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে, যার শক্তি কম তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে সহজে বুঝতে পারবা। ধরো পাশাপাশি দুইটা অরবিটাল আছে,
সেটা হচ্ছে ধরো 3s আর 4p মনে করো। এখন একটা ইলেকট্রন যখন আসতেছে সে আগে কোথায় যাবে, আগে কোন ঘরে যাবে, আগে কার ঘরে যাবে, আগে কি 3s এর ঘরে যাবে নাকি আগে 4p এর ঘরে যাবে? এটা তোমরা n+l রুল দিয়ে সহজে বের করতে পারবে। কিভাবে? এই তো 3s এর ক্ষেত্রে n+2 অ্যাপ্লাই করো, 3 + 0 এর ভ্যালু আসে কত 3। আবার 4p এর ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করো, 4p এর ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কি হয় আমার 4 + sp মানে 1 তার মানে 5। দেখো 4p এর ক্ষেত্রে আমার শক্তি কিন্তু বেশি, 5 কিন্তু 3s চেয়ে বড়। তার মানে আমার কম শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে আমার 3s, তার মানে ইলেকট্রনটা আমার আগে ঢুকবে 3s এ, 4p তে সে পরে, 4p এর ঘটনার পরে। তো 3s আর 4p এর মধ্যে কোনটাতে আগে ঢুকবে? 3s এ, কারণ তার n+l এর ভ্যালু এটার চেয়ে কম। এখন অনেক সময় তোমরা দেখবা যে আমার n+l এর ভ্যালু দুইটার ক্ষেত্রেই সেম হয়ে যাচ্ছে, হ্যাঁ? n+l এর ভ্যালু যদি দুইটার ক্ষেত্রেই সেম হয়ে যায়, ধরো একটা অরবিটাল আছে যার n+l এর ভ্যালু ধরো 5, আরেকটা আছে যার n+l এর ভ্যালু 5, তাহলে আমার ইলেকট্রন কোন ঘরে প্রবেশ করবে? তখন যেটা মাথায় রাখতে হবে, যার n+l এর ভ্যালু যদি দুইটারই সমান হয়, তখন যার n এর ভ্যালু কম, যার n এর ভ্যালু কম সেখানে আমার ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। এটাই হচ্ছে তোমার খুব সহজে আলবার্ট নীতি n+l রুল যেটাই বল। এই জিনিসটা মাথায় রেখে আমাদের পরমাণুর যে অরবিটাল গুলোর যে একটা শক্তির যে ক্রমাঙ্ক সেটা সেটা নির্ধারণ করা যায়, বা সেটা মনে রেখে সে অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। ঠিক আছে? তো এই যে n+l রুলটা ইউজ করে আমরা যে একটা পাই, ধরো একটা সলভ দিয়ে এটা ভালো বোঝা যায়। ঠিক আছে? ধরো প্রথমে থাকে 1s, এরপরে কি আসে দ্বিতীয় শক্তি স্তরে আমার দ্বিতীয় শক্তি স্তরে আমার কি কি অরবিটাল থাকতেছে? 2s 2p না, তাহলে আমরা 2s 2p লিখলাম। এরপরে 3 নম্বর শক্তি স্তরের কথা যদি বিবেচনা করো তাহলে 3s 3p 3d, এই তিনটা উপশক্তি স্তর বা অরবিটাল 3 নম্বর শক্তি স্তরে পাওয়া যায়। এরপরে 4 এরটা যদি দেখো 4s 4p 4d 4f, এই চারটা অরবিটাল 4 এর ক্ষেত্রে পসিবল। তো 5 এর ক্ষেত্রেও তোমরা s,p,d,f পাবো আমরা। ঠিক আছে? 5 এর ক্ষেত্রেও 5s পাবো, 5p পাবো, 5d পাবো, 5f পাবো, 5 আরো কিছু পাবো, কিন্তু আমরা আসলে অত আমাদের আপাতত দরকার নাই। পাবো, আমরা আরো পাবো, কিন্তু আমরা লিখলাম না আর কি। আপাতত আমরা একটা সলভ বানাইছি। এরপরে আসলে ধরো 6s, 6s এর ক্ষেত্রে 6s 6p ধরো 6d 6 এগুলো আরো আছে মনে করো, 7s মনে করো। হ্যাঁ, তো এই গেল আমার একটা ধরো একটা সলভ সাজালাম, আরো আছে আমি লিখলাম না। এখন তুমি শক্তির যে ক্রমাঙ্কটা সেটা কিভাবে হয় জানো? সেটা এইভাবে আসে। হ্যাঁ, তো এই দিক থেকে কাউন্ট করে। দেখো এই দিক থেকে আসলে আমার প্রথমে আমরা কি পাচ্ছি 1s, তারপরে লাইনে কি পাচ্ছি আমরা 2s পাচ্ছি, তার মানে 1s এর থেকে আমরা 2s এর শক্তি বেশি। তারপরে এভাবে পাইতে পাইতে আমরা দেখো এরপরে 2p আছে, তারপরে এইভাবে যদি দাগ দিয়ে আড়াআড়ি, তাহলে এরপরে আসতেছে 2p, তারপর আসতেছে 3s, তারপরে আসতেছে কি দেখো কি আসতেছে 3p আসতেছে, এরপরে আসতেছে 4s, তারপরে আসতেছে দেখো 3d, 3p এর পরে কিন্তু 3d আসে নাই, 4s আগে আসছে, তারপরে 3d আসছে। তুমি দেখো এই দুইটার n+l রুল অ্যাপ্লাই করে দেখো এইটা ঠিক মনে হচ্ছে নাকি তোমার কাছে? এটার n+l করলে কি হয়? n হচ্ছে 4, s হচ্ছে 0, তো এটা হচ্ছে 4, এটা কি 3 প্লাস d কি 0 1 2 spd 0 1 2, তার মানে কি 3। দেখো সরি, তার মানে দেখো 4s এর থেকে 3d এর অরবিটালের শক্তি কিন্তু বেশি, তার মানে দেখো এই ক্রমাঙ্কটা ঠিকই আছে। এর যেহেতু শক্তি কম, তাহলে এখানে ইলেকট্রন আমার আগে প্রবেশ করবে, ঠিকই আছে। তো এরপরে দেখো, এরপরে আবার আরেকটা দাগ দিই, দেখো আরেকটা দাগ দিলে এরপরে কিসে কাটতেছে 3d এর পরে আসতেছে 4p, তারপরে আসতেছে আমার 4p এর পরে আসতেছে 5s, তারপরে কি আসতেছে 4d, আর এরপরে আসতেছে এইটা। তাহলে আমরা লিখে ফেলি 4d, 5s এর পরে কি আসলো 4d 5f, তারপরে আসতেছে আমার 6s, তারপরে আসতেছে আমার ওই 4f,
তারপরে আসতেছে 5d, তারপর আসতেছে 6p, তারপর আসতেছে 7s, এরকম চলতেই থাকবে। তো আমাদের সাধারণত এইগুলোর মধ্যেই হয়ে যায়, তো আমাদের আর লাগে না। কি দেখে খুব কঠিন মনে হচ্ছে? আচ্ছা চলো আমরা একটা সহজ ইলেকট্রন বিন্যাসই দেখে নিই, ঠিক আছে? ধরো আমরা এখন কিসের ইলেকট্রন বিন্যাস করব? আমরা এখন কার্বনের ইলেকট্রন বিন্যাস করব। কার্বনে কয়টা ইলেকট্রন থাকে? টোটাল 6টা ইলেকট্রন থাকে। তো আমাদের ইলেকট্রনগুলো যখন আসতেছে, আমার প্রথমে আসতেছে কোথায়? 1s এ। তো 1s লেখো। তো 1s এ আমার টোটাল এখন s সাব অরবিটালে আমার টোটাল কয়টা ইলেকট্রন থাকতে পারে? ওই যে 2 ইনটু 12 প্লাস 1 দিয়ে আমরা বের করছি না, তো এখানে 0, তার মানে 0/2 s অরবিটালে আমরা জানি যে হাইয়েস্ট দুইটা ইলেকট্রন থাকতে পারে, তো 6টার মধ্যে আমরা দুইটা এখানে দিয়ে দিতে পারতেছি। তো 1s এর পরে আমার কি দেখো, 1s এর পরে আমার 2s, তাহলে বাকি যে ইলেকট্রন আছে 2s, s এ আমার হাইয়েস্ট দুইটা থাকতে পারে, এখানে আমি দুইটা দিলাম। 1s গেল, 2s গেল, 2s এর পরে আমার কি আসতেছে? 2s এর পরে আসছে আমার 2p, 2p তে আমার হাইয়েস্ট p তে আমার হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। তো আমার এখানে 6টা নাই, ওখানে আমার বাকি আছে কয়টা? 2টা। তো 2টা এখন যায় 2p তে জায়গা দখল করলো। তো এটা হচ্ছে তোমার দেখো কার্বনের সহজ একটা ইলেকট্রন বিন্যাস দেখাই দিলাম। তো এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো করতে হবে। এখন আমার প্রত্যেকবার আমার ইলেকট্রন বিন্যাস করতে গেলে কি আমি এই ছক আঁকবো? না, আমরা খুব একটা ট্রিক্স মাথায় নিয়ে আমরা এই ক্রমাঙ্কটা একটু মনে রাখার ট্রাই করবো, বুঝতে পারতেছো? আমরা কিন্তু সবসময় ছক আঁকবো না, আমাদের সেটা মনে রাখার জন্য একটা ছক দেখালাম। এখন শক্তির ক্রমাঙ্কটা আমাদের মনে রাখতে হবে আমাদের খুব ফ্লুয়েন্টলি, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই, ঠিক আছে? তো এখন দেখো আমাদের মনে রাখার একটা টেকনিক দেখায়, সেটা হচ্ছে তুমি খেয়াল করলে দেখবা যে 1s আসতেছে, 2s আসতেছে, তার মানে আসতেছে s s, এরপরে দেখো আসতেছে ps ps, নাম্বারগুলো আমরা পরে বসালেও পারতেছি, কিন্তু এরপরে দেখো ps ps আসতেছে, তাই না? তাহলে আমরা একটা লিখতে পারি ps ps। এরপরে দেখো ডি আসছে, নাম্বারগুলো আমরা মানে এন এর ভ্যালুগুলো আমরা পরে বসাচ্ছি, সমস্যা নেই। তারপরে আমরা পাইছি কি এস এস, তারপরে আসছে পিএস পিএস, তারপরে আসছে দেখো ডিপিএস ডিপিএস, আর এরপরে দেখো এই দেখো ডিপিএস ডিপি, সরি এখানে একটা কিছু একটা ভুল হয়েছে আমার, 5f হবে না 5p হয়তো ছিল, ঠিক আছে? আমি তো ভুলে লিখছি 5f d আসার আগে 5f কি করে সেটা p হবে, আমি ভুল লিখছিলাম। তো dps dps দেখো আসছে না? এরপরে দেখো fdps fdps, এরপরে আসে আবার fdps, এইভাবে চলতে থাকে। তো দেখো 1s, 1 এর একটাই হওয়া সম্ভব, এরপরে দেখো 2s, তারপরে 2s এর আরেকটা হওয়া সম্ভব 2p, এরপরে দেখো 3s 3p 3p 3s একবার হয়ে গেছে, তার মানে এটা শিওর 4s হবে। 4s এর পরে আমার 3 এর একটা d বাকি ছিল 3d, তারপর 4s এর পরে 4p, তারপরে কি x তো হয়ে গেছে, তো এটা পরেরটা রেস্ট হয়ে যাচ্ছে 5s। এখন দেখো 3d চলে গেছে, 4s এর 4s গেছে 4p গেছে, তাহলে এটা 4d। 5s এর পরে আমার আসলো 5p, 5p পরে আমার আসলো 5s তো গেছে 6x, তারপরে কার f আসছে 4 এর f বাকি আছে, 4 এর f বুঝতে পারছো, 5 এর d, তারপরে কি 6 এর p, 5 এর p চলে গেছে, তো এটা 6 এর p হবে obviously। তো দেখো এইভাবে তুমি কিন্তু হিসাবগুলো চলতে থাকতেছে, তার মানে কি দেখো এখন সাজালে তুমি সহজেই মনে রাখতেছো s s ps ps dps dps, তারপরে fdps fdps, এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু তোমার মনে রাখতে পারো, বা এই সিকোয়েন্স অনুযায়ী যায় ক্রমাঙ্কটা, এই সিকোয়েন্স অনুযায়ী। এই জিনিসটা মাথায় রেখে আমরা যখন যদি আরো কয়েকটা বেশি বেশি করে ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করি, তোমাদের কাজ হবে 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলা, ঠিক আছে? আমি তার মধ্যে কিছু কিছু দেখাই দেবো, যার মধ্যে কিছু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো সাধারণত বেশি আসে কেমিস্ট্রি ক্ষেত্রে। তবে তোমরা
প্র্যাকটিসের জন্য 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসগুলো বাসায় বসে নিজেরা করবা, ঠিক আছে? যদি করো তাহলে তোমাদের দেখবা যে এই যে ক্রমাঙ্কগুলো এগুলো মনে রাখতে কোনো সমস্যাই হচ্ছে না, ঠিক আছে? বিলিভ মি। এখন দেখো আমরা তো ইলেকট্রন বিন্যাসের ক্রমাঙ্ক জেনে ফেললাম। এখন আমরা একটা দুইটা উদাহরণ দেখাই, না দেখালে একদম কেমন হবে। তোমরা বলো একটা, সেটা করি। কার্বনটা তো করলাম, এখন অক্সিজেনটা করি। অক্সিজেনের কত? অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? 8টা। তাহলে দেখো আমরা সাজাতে যাই। 1s এ সর্বোচ্চ 2টা ধরে 2টা দিলাম, 2s এ 2টা দিলাম, 2p তে এরপরে 2p আসে না, s s, এখন p। p তে আর বাকি কয়টা আছে? p তে আমার ধরে হাইয়েস্ট 6টা, তো আমার বাকি আছে কয়টা? 2 আর 2 4, আর বাকি আছে 4টা, তো 4টা দিয়ে দিলাম, হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। এখন দেখো আমরা যতই মনে রাখি এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এভাবে যতই মনে রাখি, কিন্তু আমরা যখন আসলে ইলেকট্রন বিন্যাসটা লিখতেছি তখন আমরা ট্রাই করবো যে এক শক্তি স্তরের গুলো পাশাপাশি লেখা। যেমন এখানে 2s 2p গুলো পাশাপাশি লিখছি, এরপরে আমি যখন 3s 3p লিখবো, এরপরে 3d টাও আমি পাশেই লিখবো। যদিও আমি ধরো আরো ইলেকট্রন এসে 3s এর জায়গায় দেখো, ধরো 3s2 হইছে, এরপরে 3p6 হইছে, এরপরে ইলেকট্রনটা আবার কোথায় যায়? 4s এ যায় না? 4s এ আগে দুইটা দিব, তারপরে যদি বেঁচে থাকে তাহলে আমরা তারপরে আছে d 3d অরবিটালে যাচ্ছে, তখন আমরা 3d অরবিটালে বাকি যে ইলেকট্রন আছে সেটা দেব, বসাবো। কিন্তু আমরা সেটা কিন্তু এই পাশে লিখবো না, সেটা আমরা 3s 3p 3d এভাবেই লিখবো, এভাবে লেখার ট্রাই করবো। আচ্ছা চলো আমরা একটা করি, তারপরে দেখি আমাদের একটা বড় একটা করি। ধরো জিঙ্ক 30, জিঙ্ক কত? জিঙ্কের ইলেকট্রন সংখ্যা কত? 30। চলো আমরা 30টা করি। এখন s 1s দাও 2, 2s দাও 2, 2p দাও 6, কয়টা হলো? 6 আর 4 10টা হয়ে গেছে। এরপরে আসো 3s এ, 3s এ কয়টা যাবে? 3s এ 2টা, এরপর ss ps p, তার মানে এটা p, তো p তে দাও 6টা, কয়টা হলো? 6 আর 4 10 আর 18টা হয়ে গেল। 18 কার ইলেকট্রন সংখ্যা জানো? 18 হচ্ছে আমাদের আর্গনের ইলেকট্রন সংখ্যা। তো তুমি এই যখন ইলেকট্রন বিন্যাস লিখো তখন এই যে 18টা পর্যন্ত না, এটাকে তুমি এভাবে লিখতে পারো, সমস্যা নেই। তবে তুমি এখানে যদি এভাবেও লিখে দাও, এই পুরো কিছু না লিখে শুধুমাত্র আর্গনটা লেখো, তাও কিন্তু হবে। এরপরে তুমি কিভাবে শুরু করতে পারো? 3d, আর্গনের পরে কি 3d থেকে শুরু করতে পারতেছো। যাক এবার আমরা যা করতেছি করি। তো s s p s p, এরপরে কি আসবে? s 3 s চলে গেছে, এরপরে যদি s আসে এটা আসবে 4 এর s, তাহলে 4 এর s, 4 এর s এ আমার কয়টা যাবে? 2টা। কয়টা ইলেকট্রন হইলো? 6 4 10 আর 8 18 19 20টা হইছে, এখন আমার 10টা বাকি। তার মানে s s p s p s dps dps এই সিকোয়েন্স ছিল না, তাহলে d আসতেছে, তাহলে এরপরে d আসলে কার d আসতেছে? আমার 3d আসতেছে, কারণ 3d আসার সম্ভব, ঠিক আছে? তো 3d, d তে হাইয়েস্ট আমার কয়টা ইলেকট্রন ধরে? তোমরা হইছে 2 * 2l + 1 দিয়ে বের করবা। d এর l কত? spd মানে 3, 3 × 6 7, 7 × 2 কত? 14। তো d তে আমার হাইয়েস্ট 14টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে? তোমরা আমরা সহজে বের করতে পারতেছি। তো এখন আমার বাকি আছে কয়টা ইলেকট্রন দেখি। তো আমার এখানে গেছে 6 4 10 8 18 19 20টা গেছে, আর বাকি আছে 10টা, সিম্পলি 10টা দিয়ে দিলাম, হয়ে গেল আমার জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। কৈশাক কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। কত সুন্দরভাবে আমার এই উপশক্তি স্তরের ধারণা অনুযায়ী আমার ইলেকট্রন বিন্যাসগুলো হয়ে যাচ্ছে, তাই না? কোনো সমস্যা নেই। কিন্তু কেমিস্ট্রি কি এত সোজা? কেমিস্ট্রির একটা সমস্যা আছে, কথায় কথায় ব্যতিক্রম, কথায় কথায় ব্যতিক্রম। আমাদের বিজ্ঞানীরা খুবই মাথা খাটায় কিছু রুল বানাবে, পরে দেখা যাবে যে ওইটার আরো 10টা ব্যতিক্রম আছে, 10টা এমন ঘাড়তেরা মৌল আছে সেগুলো ওই নিয়মটা মানতেছে না। তো এই যে টোটাল যে মৌলগুলো আছে এর মধ্যে অনেকগুলো ব্যতিক্রম আছে। তো আমরা ধরো কিছু ব্যতিক্রম দেখে, তো এমন না যে ওই ব্যতিক্রমগুলো কোনো রুলই মানে না, ওই ব্যতিক্রমগুলো ব্যতিক্রম হওয়ার পিছনে আবার আলাদা রিজন আছে। তো সেই রিজনগুলো জানার সহ আমাদের এই ব্যতিক্রমগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই ব্যতিক্রমগুলোই সাধারণত পরীক্ষায় বেশি আসে, এই ব্যতিক্রমগুলোই আমার যে কোনো ইস্যুর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা কয়েকটা ব্যতিক্রম এরকম দেখি।
তো আমার প্রথম একটা ব্যতিক্রমধর্মী মৌল আছে ব্যতিক্রম। এই জিনিসটা থেকে কেমিস্ট্রিতে অহরহ সুন্দর, জীবনে এই ব্যতিক্রম থেকে মুক্তি পাবো না। আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, জাস্ট বলে রাখতেছি। তো এখন দেখো তোমরা ক্রোমিয়াম একটা মৌল পাবা, ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24টা। তাহলে চলো আমরা এটার ইলেকট্রন বিন্যাস করার ট্রাই করি। আমাদের কি 1s2 2y(s2 2p6 3s2 3p6 s তার মানে এরপরে আসবে আমার 4s2 গেল। কয়টা হয়েছে আমি তো না গুনে করে গেছি। এরপরে যদি আসে সেটা আসবে আমার 3d তে, তাই না? dps তো যাই হোক, আশা করি এটা বুঝছো। এখন আর কয়টা হয়েছে? না 2 6 4 10 18 19 20টা হয়েছে। আর বাকি আছে কয়টা? আর বাকি আছে আমার 4টা। তো 3d তে ইজিলি 4 দিয়ে দিলে আমার হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। আমরা এতক্ষণ যে রুল শিখছি সে অনুযায়ী ক্রোমিয়ামের 24 এর ইলেকট্রন বিন্যাস এটা। আসলে কি এটা? এখানে কিছু কাহিনী আছে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আসলে এটা না, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আসলে এইটা। বাট এটা কেমন হইলো? আমার 4s এর যদি n+l রুল দেখো, 4s এর আমার পাওয়ার হচ্ছে 4, 3d এর যদি n+l রুল দেখো তাহলে 3 আর 3 আমার পাওয়ার হচ্ছে 6। আশা করি 6 spd 3 আর 3 6। তাহলে আমার এর পাওয়ার কম হইলো, তাহলে আমার লাস্টের একটা ইলেকট্রন এখানে ফিল আপ না করে কেন 3d তে ফিল আপ করতে চলে গেল? আচ্ছা, আমি একটা জিনিস ভুল দেখছি। হ্যাঁ, আমি যখন d এর বের করছি, d এর হাইয়েস্ট কয়টা ইলেকট্রন d অরবিটালে থাকতে হবে সেটা যখন বের করছি, দেখো 2 * 2l + 1, তাই না? এটা ছিল আমাদের সূত্র। এখন d এর ক্ষেত্রে আমার l আসলে l এর ভ্যালুটা কত? d এর ক্ষেত্রে আমার l এর ভ্যালুটা দেখো spd, তার মানে কি আমার 3 না 2। ও শিট, আচ্ছা দেখো, সরি, আমি আসলে ফ্লোতে একটা ভুল করে ফেলছি। সেটা হচ্ছে আমি যখন ডি এর হাইয়েস্ট কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা যখন বের করছি, আমরা কোন সূত্র দিয়ে বের করি? 2 * 2l + 1 দিয়ে না। এখন আমি যখন ডি এর এল এর ভ্যালুটা লিখছি, তো এটা আমি আসলে একটু ভুল লিখছি, তোমরা একটু সংশোধন করে নিও প্লিজ। সেটা হচ্ছে ডি এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা হচ্ছে আমার কিন্তু কত? এস এর যদি 0 হয়, পি এর যদি 1 হয়, তাহলে ডি এর ক্ষেত্রে আমার কিন্তু 2। তাহলে 2 * 2 + 1 মানে কি? দেখুন 4 আর 5 2 10। তার মানে আমার ডি অরবিটাল ডি তে আমার হাইয়েস্ট ইলেকট্রন ধরে হচ্ছে তোমার 10টা। ঠিক আছে, আমি তখন 14টা বের করে ফেলছিলাম। আসলে 14টা আসলে এফ অরবিটালের ক্ষেত্রে হাইয়েস্ট 14টা থাকে। সরি, মায়া বলছি। ঠিক আছে, তো এখন দেখো যাই হোক, ডি এর হাইয়েস্ট ডি অরবিটাল হাইয়েস্ট কয়টা থাকে? 10টা। তো এখন দেখো আমাদের কি হলো, আমাদের 4s এর ক্ষেত্রে আমার n+l তো 3d এর চেয়ে কম, তার মানে আমার 4s এর পাওয়ার 3d এর থেকে কম। তার মানে আমার ইলেকট্রন তো আগে আমার 4s ফিল আপ করার কথা, তারপর 3d ফিল আপ করার কথা। কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে আমার ইলেকট্রনটা এই দুষ্টুমিটা কেন করলো? ইলেকট্রনের এই দুষ্টুমিটার কারণ কি? এর একটা ব্যাখ্যা হচ্ছে তোমার যে কোনো অরবিটাল যদি একদম ফুল, প্রত্যেকটা ঘর একদম ফুল থাকে, যে কোনো প্রত্যেকটা ঘর যদি একদম ফুল থাকে ইলেকট্রন দিয়ে, তাহলে সে অনেক স্থিতিশীল হয়। অথবা প্রত্যেকটা ঘর যদি মানে আমার সেই অরবিটালটা যদি হাফ ফিল্ড হয়, একদম ফুল অথবা হাফ ফুল, এই দুইটা কেসে আমার যে কোনো অরবিটাল সব থেকে বেশি স্থিতিশীল হয়। তো আমার 3d যদি আমার এখানে 3d আমার হাইয়েস্ট কয়টা ইলেকট্রন ধরতো? আমার টোটাল হাইয়েস্ট ধরতো হচ্ছে 10টা। কিন্তু এখানে আমরা যখন নরমাল নিয়ম ইলেকট্রন বিন্যাস করে গেছি, তখন এখানে দেখছি যে 4টা আসে, এখানে 2টা আসে। কিন্তু দেখো এইখানে আমার 3d কিন্তু সম্পূর্ণ স্থিতিশীল নয়, ও আরো স্থিতিশীল হইতে চায়। 3d হাফ ফিল্ড হয়ে সে আরো স্থিতিশীল হতে চায়। এজন্য সে কি করে, আমার 4s এ 2টা ইলেকট্রন
4s এ দেখো দুইটা ইলেকট্রন দিলেও সে অনেক স্থিতিশীল, একটা ইলেকট্রন দিলেও সে অনেক স্থিতিশীল। তো সে কি করে না 4s এর ঘরের থেকে একটা ইলেকট্রন ধার নেয় বা চুরি করে, যাই হোক চুরি করে সে স্থিতিশীল হয়। তো এই কারণে তা আমার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখো নরমাল আউগাও নীতিটা ফলো করে নাই, একটু ব্যতিক্রম হয়েছে, সেটার কারণটা আমরা ব্যাখ্যা করছি। এরকম আরেকটা উদাহরণ আছে, দেখো কপারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29টা। তো এটা আমরা যখন করতেছি, ধরো প্রথম যে 1s2 2s2 2p6 3s2 3p6 পর্যন্ত আমাদের সেমই হলো। তো এটাকে আমি একটু আগে দেখাইছি যে এইভাবেও লিখতে পারি আর্গন। তো আর্গনের পরে দেখো 3d বা এরপরে 4s 4p এভাবে আর কি। তো ps তার মানে 4s এ আমার ঢুকাই দিই দুইটা 18টা আর্গনের কত, আর্গনের ইলেকট্রন কত 18 না, তো 18 আর 2 20টা হইছে। তো বাকি আর কয়টা আছে, বাকি আছে 9টা, 18 আর 2 20 আর বাকি আছে 9টা, তাই না? তার মানে আমাদের কি, আমাদের কপারের ইলেকট্রন সেরকম অল্পতা ছিল না। দেখো আবার সেই সেম কেস, হয় সে ফুল হবে নয় সে হাফ ফিল হবে। এর মাঝামাঝি বা খুব কাছাকাছি যদি থাকে তখন সে একটু উত্তেজিত হয়ে যায়। তো তার স্থিতিশীল হওয়ার জন্য সে আবার দেখো 4s থেকে একটা ইলেকট্রন সে নিজের 3d তে নিয়ে আসে। তো তখন সেটা 10টা হয়ে যায়, তখন সে ফুল হয়ে যায়, এখন সে অনেক স্থিতিশীল। তো এটা হচ্ছে আমার কপারের ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে আমার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। বোঝা গেছে? তো এরকমের ব্যতিক্রমগুলোর দিকে একটু নজর রাখতে হবে। আর তোমরা তোমাদের কাজ হবে 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসগুলো করা, ঠিক আছে? আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, আমাদের এই অধ্যায়ে আর বেশি কিছু নাই, ঠিক আছে? চলো আগাই। আমাদের কিছু কনসেপ্ট আছে, আমাদের আইসোটোপ। আইসোটোপ জিনিসটা কি জানো? আইসোটোপ জিনিসটা হচ্ছে যখন দুইটা পরমাণুর, মনে করো দুইটা পরমাণু আছে এক্স ওয়াই, হ্যাঁ, এক্স ওয়াই এর আমার যখন পারমাণবিক সংখ্যা মানে জেড পারমাণবিক সংখ্যা যখন সেম হয়, দুইটা পরমাণুর পারমাণবিক সংখ্যা যখন সেম হয় কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ধরো এটা a1 a2, ঠিক আছে? তো এই কেসে একটাকে আরেকটার আইসোটোপ বলে। আইসো মানে কি জানো? আইসো মানে হচ্ছে সেম, আর আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সেম। দুইটা পরমাণুর যখন প্রোটন সংখ্যা সেম থাকে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়, তখন আমরা সেটাকে বলি আইসোটোপ। আরো দুইটা জিনিস আছে, আরো কয়েকটা জিনিস আছে আসলে, আরো একটা হচ্ছে আইসোটোন। দেখো সেম নিউট্রন, নিউট্রন সংখ্যা, ধরো দুইটা পরমাণুর পারমাণবিক সংখ্যা সেম না কিন্তু তাদের নিউট্রন সংখ্যা সেম, নিউট্রন সংখ্যা সেম, তাহলে সেই পরমাণু দুইটাকে একটাকে আরেকটা আইসোটোন বলা হয়। আর আরেকটা আছে সেটা হচ্ছে আইসোবার। আইসোবার ধরো পারমাণবিক সংখ্যা সেম না কিন্তু তাদের ভর সংখ্যা দুটো আবার সেম, তখন সেই কেসে সেটাকে বলা হয় আইসোবার। এখন আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বিজ্ঞানে আমাদের অগ্রসর হওয়ার ক্ষেত্রে আমাদের আইসোটোপ কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তিনটা কনসেপ্টই গুরুত্বপূর্ণ, তবে এখানে আমরা আইসোটোপের কিছু গুরুত্ব দেখব। হ্যাঁ, তো তার আগে আমরা জেনে নেই ভরের কিছু কনসেপ্ট আছে পরমাণু, সেটা আমরা জেনে নিই। ধরো আমরা কোন পরমাণুর, ধরো নাইট্রোজেনের আমরা যদি ভর পরিমাপ করি তাহলে দেখা যায় যে খুবই ক্ষুদ্র একটা ভর আছে, ধরো সামথিং 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 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 28 কেজি, এই টাইপের অনেক ক্ষুদ্র একটা ভর আছে। হ্যাঁ, এখন এগুলো নিয়ে কাজ করার থেকে আমরা যদি একটা আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে কাজ করি তাহলে আমাদের জন্য সেটা সুবিধা হয়। তাহলে আমরা যে রিয়েল যে ভরটা সেটাকে আসলে বলা হয় পারমাণবিক ভর। পারমাণবিক ভর। কিন্তু আমরা যখন যে কোনো পরমাণুর যে ভরটা, সেই ভরটাকে যখন আমরা একটা কার্বন 12 একটা কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের ভর দ্বারা যখন হচ্ছে আমরা অনুপাত করি বা ভাগ করি সোজা বাংলায়, তখন সেটাকে আমাদের বলা হয় হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। হ্যাঁ,
তো গড় আপেক্ষিক পারমাণবিক ভর কি? আমাদের যে কোনো মৌলের ভর, মনে করেন নাইট্রোজেনের ভর এটা, সেটাকে যদি আমরা হচ্ছে কার্বন 12 পরমাণুর 1/12 অংশের পরিমাণ দ্বারা ভাগ করি, যে অনুপাতটা, সেটা হবে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো ধরো এটাও আমার কেজিতে, এটা আমার কেজিতে, তাহলে কি আমাদের আর ইউনিট থাকতেছে? দেখো আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভরের যেহেতু দুইটা ভরের অনুপাত, সেহেতু এটার আসলে কোনো একক নাই, এটার কোনো ইউনিট নাই। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারতেছো? এখন কার্বন 12 পরমাণুর 1/12 অংশের যে ভরটা, সেটার পরিমাণ কত জানো? সেটার পরিমাণ হচ্ছে 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত, 24 গ্রাম। ঠিক আছে, অথবা এটাকে যদি আমরা কেজিতে করো তাহলে হচ্ছে 10 টু দি মাইনাস 27 কেজি। এখন ধরো নাইট্রোজেনের ভর এত কেজি ডিভাইডেড বাই তুমি হচ্ছে কার্বন 12 1/12 অংশের দিয়ে যখন ভাগ করতেছো, তখন যেটা পাচ্ছ, তখন সেটা তোমার হয় কত? সেটা হচ্ছে আমার গড় আপেক্ষিক পারমাণবিক ভর, যেটা একটা ইউনিটলেস নাম্বার, কারণ সেটা হচ্ছে একটা দুইটা ভরের অনুপাত। বোঝা গেছে? এখন পারমাণবিক ভর আর গড় আপেক্ষিক পারমাণবিক ভরের কনসেপ্ট আশা করি বুঝতে পারছো। এখন দেখো আরেকটা কনসেপ্ট আছে, ধরো এটাকে বলা হচ্ছে গড় আপেক্ষিক ভর। ঠিক আছে, গড় আপেক্ষিক ভর। এই গড় আপেক্ষিক ভর জিনিসটা কি? ধরো প্রকৃতিতে আমরা আইসোটোপ জিনিসটা কি শিখলাম? ধরো প্রকৃতিতে তোমার ধরো কপার পরমাণু প্রকৃতিতে পাওয়া যায়, যার মনে করো কপারের আমার কপারের কত 29, তো কপারের ভর কত? ধরো আমার 63। হ্যাঁ, ধরো আমার কপার 63, আমার এই ভরের এই গড় আপেক্ষিক পারমাণবিক ভরের আইসোটোপ যেটা আছে, সেটা আমার পাওয়া যায় মনে করো 40%। হ্যাঁ, প্রকৃতিতে 40% যে কপার পাওয়া যায় তার ভর হচ্ছে 63। আর ধরো কিছু কপার এরকম পাওয়া যায় যার বাকি ধরো 60% কপার আছে যার প্রকৃতিতে পাওয়া যায়। এটা কিন্তু অ্যাকচুয়াল মান না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ধরো এই প্রকৃতিতে 60% যে কপার পরমাণু পাওয়া যায়, তার ভর হচ্ছে তোমার 60 মনে করো 3। হ্যাঁ, এটা মনে করো 63, আর বাকি 40% যে কপার পরমাণু পাওয়া যায় তার ভর আমার আরেকটা মনে করো 64। ঠিক আছে, এখন আমরা এই যে দুই রকমের যে ভর পেলাম, তাহলে আমরা যখন কপার পরমাণু নিয়ে কাজ করব, তখন তো আমাদের এই দুইটা ভর নিয়ে কাজ করা একটু ঝামেলা। তখন আমরা কি করি? তখন আসে আমাদের গড় আপেক্ষিক ভরের কনসেপ্টটা। তো গড় আপেক্ষিক ভরের কনসেপ্টটা কি? এটা সিম্পল সূত্র আছে P * m + Q, মনে করো, মানে এটা আসলে দিয়ে 100 দিয়ে ভাগ করছে। এটা আসলে কি বোঝাচ্ছে? এটা আসলে ধরো বোঝাচ্ছে তোমার এই যে কত পার্সেন্ট আছে তার ভর কত। ধরো আছে কত আমার 60% আছে কপার 63, তাহলে আমার 63 ভরের কপার আছে কত পার্সেন্ট? 60%। এখন দেখো তার সাথে আমার আর কি আছে, ধরো 40% আছে 64 এর, তো 64 এর আছে কত 40%। ঠিক আছে, এখন এটাকে আমরা ভাগ করতেছি 100 দিয়ে, তাহলে দেখো আমরা এবার একটা ভ্যালু পাবো, ধরো 63.5 এর আশেপাশে একটা ভ্যালু পাবো। তো এই যে 63.5 যেটা বের হইছে, এটা হচ্ছে আমার গড় আপেক্ষিক ভর। এটা আমরা গড় আপেক্ষিক ভরটা কিভাবে বের করতেছি? আমার প্রকৃতিতে আমার কোন আইসোটোপটা কত পরিমাণ আছে সেইটা ইউজ করে আমরা একটা গড় আপেক্ষিক ভর নির্ণয় করতেছি। ধরো এখানে ধরো 60-40 না হলে এখানে ধরো 30% এত পাওয়া গেছে, 40% এত পাওয়া গেছে, বাকি আরো 30% ধরো 65 এর কপার। তখন কি হতো? এর সাথে আরো ওই যে 65 এর সাথে মনে করো আরো বাকি 30 গুণ হইতো, তারপর নিচে 100। মানে কনসেপ্টটা তো ধরতে পারতেছো, তাই না? তো এইভাবে আমরা গড় আপেক্ষিক ভরটা বের করি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে সামনে আগে। এখন দেখো আমরা কিন্তু বের করছি কি, আমরা পারমাণবিক ভর যেটা সেটা বের করছি, আর আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর যেটা সেটা আমরা বের করছি। এখন একটা আপেক্ষিক পারমাণবিক ভর কিসের হয়? একটা মৌলের হয়। ধরো আমাদের কপারেরই ধরো আমাদের মনে করো আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63।
এরকম তোমাদের অনেকগুলো পরমাণু আছে যেগুলোর আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা আসলে মনে রাখতে হবে। সাধারণত তোমাদের কেসে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে সবগুলোর তোমার আপেক্ষিক পারমাণবিক ভর বা ভর যেটা আছে এগুলো আসলে তোমাদের মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? তোমাদের এগুলো মাথায় রাখতে হবে কারণ ধরো তোমার যদি এখন বলে যে H2O এর ভর কত, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত, তখন কিভাবে বের করবা? তখন তোমার আসলে এই যে হাইড্রোজেনের হাইড্রোজেন মৌলের পারমাণবিক ভর যদি তুমি জানো, অক্সিজেনের পারমাণবিক ভর যদি তুমি জানো, তাহলে কিন্তু তুমি H2O এর আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবে। কিভাবে? দেখো এখানে কি আছে, 2 অনুপাত হাইড্রোজেন আছে, তাহলে আর হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তাহলে 2 × 1। তার সাথে আমার অক্সিজেন আছে একটা, অক্সিজেনের ভর মনে করো 16, তাহলে এই দেখো 16 আর 2 18, এই যে এটা হচ্ছে আমার H2 এর আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে? যেমন ধরো তোমার বিভিন্ন কাজে লাগতেই পারে, যে ধরো তোমার বের করতে হলো H2SO4 এর আপেক্ষিক পারমাণবিক ভর কত, তখন তুমি সিম্পলি বের করবা এই যে 2 × 1। সালফারের কত 32, সালফারের প্রবাবিলিটি 32 আর কি, তো একটা আছে, একটা 32। এখন অক্সিজেনের কত 16, চারটা আছে, তাহলে 4। তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর টোটাল আপেক্ষিক পারমাণবিক ভর কত হচ্ছে, যা হচ্ছে তাই 464 আর 34, তাহলে কত হয় 98 সামথিং। তো দেখো এইভাবে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর যে কোনো ফর্মুলা দেওয়া থাকলে তুমি তার আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারতে হবে। তার মানে আমাদের যে নরমালি যে মৌলগুলো আমাদের সামনে আসে এগুলোর ভর আমাদের মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলো। তো দেখতে দেখতে আমরা আসলে আমাদের শেষের টপিকের দিকে চলে আসছি। তো এটা আমার খুবই ফেভারিট, আর আসলে আমার এটা আমার ডিপার্টমেন্টাল জিনিসপাতি, তো এই জিনিসটা আমার আসলে ভালো লাগে। তেজস্ক্রিয়তা, তোমরা কি তেজস্ক্রিয়তা কি এটা জানো? তেজস্ক্রিয় নাম তো অবশ্যই শুনছো তোমরা, তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয়তার নাম তোমরা শুনছো। এখন তেজস্ক্রিয়তা জিনিসটা কি? তেজস্ক্রিয়তা জিনিসটা হচ্ছে ধরো যখন সাধারণত কোন কেসে দেখা যায়, সাধারণত দেখা যায় যে অনেক ভারী যে মৌলগুলো আছে যাদের ভর অনেক বেশি, যেমন ধরো ইউরেনিয়াম বা ওই টাইপের উপরের দিকে যে মৌলগুলো আছে, ওইগুলোর ক্ষেত্রে কি হয় জানো? ভারী মৌলগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সেই মৌলগুলো থেকে, যেমন ধরো টেকনিশিয়াম 99, হ্যাঁ, তো এই ধরনের মৌল থেকে কি হয়, স্বতঃস্ফূর্তভাবে, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে কিছু পার্টিকেল নির্গত হয়, কিছু তেজস্ক্রিয় পার্টিকেল নির্গত হয়। যেমন সে পার্টিকেলগুলো কি হইতে পারে, আমার আলফা এমিট হইতে পারে, আলফা বের হইতে পারে, গামা পার্টিকেল নির্গত হইতে পারে। আলফা পার্টিকেল তো তোমরা জানো হিলিয়াম 2+। গামা কি জানো? গামা পার্টিকেল আসলে হচ্ছে আমাদের ফোটন। ফোটন কি? লাইট পার্টিকেল। আমাদের আলোতে যে পার্টিকেল সেটাকে ফোটন বলে আর কি। গামা পার্টিকেল, গামা নির্গত হইতে পারে, আলফা নির্গত হইতে পারে, বিটা ডিকে হইতে পারে। বিটা জিনিসটা আসলে একটা, বিটা হচ্ছে এটা সাধারণত বোঝা যায় একটা ইলেকট্রন আর কি। তো আমাদের এই ধরনের পার্টিকেল গুলো যখন কোনো পরমাণু থেকে স্বতঃস্ফূর্তভাবে রিলিজ হইতে থাকে, নির্গত হইতে থাকে, যেমন টেকনিশিয়াম 99 এর ক্ষেত্রে গামা রে নির্গত হয়, তো সেই ক্ষেত্রে এই পরমাণুটাকে বলা হয় তেজস্ক্রিয় পরমাণু। আর এই যে ঘটনাটা, এই যে কনসেপ্ট, এটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। আর এই যে টেকনিশিয়াম 99 যে স্বতঃস্ফূর্তভাবে আমার এই পার্টিকেল, কোন একটা পার্টিকেল এমিট করে, যেমন আলফা বিটা গামা তেজস্ক্রিয় পার্টিকেল এমিট করে, তো এটাকে আমার বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। ধরো টেকনিশিয়ামের এমন একটা আইসোটোপ আছে যেটা খুবই স্থিতিশীল, হ্যাঁ, যেটা আমার স্বতঃস্ফূর্তভাবে আমার কোনো পার্টিকেল এমিট করে না, তাহলে ওইটা আমার তেজস্ক্রিয় আইসোটোপ না। সেটার একটা আইসোটোপ ধরো টেকনিশিয়াম 99 যেটা আমার তেজস্ক্রিয় পার্টিকেল এমিট করে। ঠিক আছে, তো এই গেল আমার তেজস্ক্রিয়তা। এখন তেজস্ক্রিয়তা আমার জানা দরকার কেন? তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের তুমি চারপাশে যত অ্যাপ্লিকেশন দেখবা, তোমার তেজস্ক্রিয়তারে আমরা যেভাবে ইউজ করতে পারতেছি এখন, বা আরো যে পরিমাণ সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সিটি স্ক্যান, তোমার ডিজিটাল যে ইমেজিং যে ইয়েগুলো আছে, তোমার ইমেজিং যে মানে তোমার ভিতরে কোনো একটা অর্গানের যে ছবি তোলা, এক্ষেত্রে কিন্তু তোমার তেজস্ক্রিয়তার সাহায্য নেওয়া হয়, বা তেজস্ক্রিয়তা এখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ঠিক আছে, বা তোমার যদি ধরো আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনই দেখো, তোমাদের ধরো মাঠে তোমার কি পরিমাণ কীটনাশক প্রয়োজন,
কি পরিমাণ কীটনাশক দিলে সেটা আমাদের জন্য সেফ হবে, এই সব কিছুর ক্যালকুলেশন কিন্তু আমাদের তেজস্ক্রিয়তা নির্ধারণ করতে পারি। এছাড়া ধরো তোমার কিছু পরিমাণ মানে আমরা যদি একটা ধানের, মনে করো ধানের এক ধরনের গ্রোথ আছে বা আমাদের কিছু পরিমাণ চাল দেয়, হ্যাঁ, ওই ধান থেকে উৎপাদনের রেট এরকম। এখন ওইটাকে আমরা যদি ওর জেনেটিক কিছু পরিবর্তন এনে মিউটেট করতে পারি, মিউটেশন যদি ঘটাইতে পারি, তাহলে কিন্তু আমরা ওর থেকে আরো বাম্পার ফলন পাবো, আরো বেশি ফলন পাওয়ার চান্স আছে। তারপর তেজস্ক্রিয়তা আরেকটা ইউজ কি জানো তোমার, তোমরা প্যালিওন্টোলজির নাম শুনতে পারো, প্রত্নতত্ত্ববিদ্যা যেটা, সেটা কি তোমার ধরো অনেক পুরনো একটা ফসিল পাইছে, ধরো ডাইনোসরের ফসিল পাইছে, হ্যাঁ, তো সেই ফসিলটা ঠিক কত বছরের পুরনো, এটা কিন্তু এই তেজস্ক্রিয়তার কনসেপ্ট ইউজ করে ওরা ওই এটাকে বলা হয় কার্বন ডেটিং। কার্বন ডেটিং পদ্ধতি হচ্ছে এরকম, মানে খুবই পুরনো কোনো জিনিসের তেজস্ক্রিয়তা ইউজ করে আর কি, সেটার যে বয়স বা সেটা কত পুরনো এটা হচ্ছে ডিটারমাইন করা যায় বা এটা নির্ধারণ করা যায়। ঠিক আছে, তো তেজস্ক্রিয়তার ইউজেজের শেষ নাই। তোমরা আরো রিসেন্টলি রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আমাদের এই যে তেজস্ক্রিয়তা এটা ইউজ করে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপন্ন করতেছি। তো এই তেজস্ক্রিয় যে পার্টিকেল গুলো আছে সেটা কি হয়, আমরা ফিশন রিঅ্যাকশন কি জানো? ফিশন রিঅ্যাকশন হচ্ছে তোমার একটা ভারী তেজস্ক্রিয় ভারী মৌলকে আমরা যখন একটা খুবই ভারী মৌলকে আমরা যখন একটা নিউট্রন দিয়ে বম্বার্ড করি, তখন সেটা দুইটা লেস মানে এর থেকে কম দুইটা ভারী দুইটা পার্টিকেলে সেটা হচ্ছে স্প্লিট হয়ে যায় এবং প্রচুর বিপুল পরিমাণ তাপ শক্তি সেখানে উৎপন্ন হয়। তো আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি করা হয়, ওই যে তাপ শক্তি, হিউজ পরিমাণ তাপ শক্তিটা ওটা কন্ট্রোল হইতে উৎপন্ন করা হয়, এন্ড ওইটা ইউজ করে তোমাদের যে সাধারণত কি করা হয় জানো, সাধারণত হচ্ছে তোমাদের ওই যে তাপ শক্তিটা ইউজ করে তোমার পানিকে কাজে লাগায়, পানিকে বাষ্পীভূত করা হয় এবং ওইটা খুব গতিতে যায় সেটা একটা টারবাইন ঘোরালে সেই টারবাইনের শ্যাফটের সাথে আমার জেনারেটর থাকে, জেনারেটরের সাথে লাগানো থাকে, তো জেনারেটর ঘুরতেছে, তো জেনারেটর ঘুরলে আমরা বিদ্যুৎ পাচ্ছি। তো তেজস্ক্রিয়তার আসলে ইউজেসের সীমা নাই, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টই তৈরি হয়েছে এটার উপর দাঁড়ায়। তারপরে তেজস্ক্রিয়তা আসলে আমাদের মেডিকেল সেক্টরে খুব বড় অবদান রাখতেছে, বুঝতেছো? তোমার বিভিন্ন মানে যেগুলো কিওর করা খুবই দুষ্কর ছিল, যেমন ধরো তোমার ব্রেন টিউমার ডিটেক্ট করতেও তোমার তেজস্ক্রিয় আইসোটোপ লাগবে, ব্রেন টিউমার তোমার নিরাময় করতেও তেজস্ক্রিয় আইসোটোপের সুবিধা নেওয়া লাগবে, বুঝতেছো? তো তোমার তেজস্ক্রিয়তা আসলে মানে আমাদের বাস্তব জীবনে খুবই দরকারি একটা কনসেপ্ট এবং খুবই অ্যাপ্লিকেবল একটা কনসেপ্ট। তোমাদের এখানে ধরো কিছু উদাহরণ দেওয়া আছে, চলো আমরা কয়েকটা দেখি কি উদাহরণ আছে। তো দেখো তোমার আয়োডিন 131 একটা আইসোটোপ আছে যেটা তোমার করে তোমার বিটা ডিকে করে, হ্যাঁ, বিটা রে এমিট করে, এন্ড সেটা কি করে তোমার থাইরয়েড ক্যান্সার নিরাময়ে সেটা কিন্তু কাজ করে, হ্যাঁ। তারপরে দেখো আরো আছে, যেমন ইরিডিয়াম 131 অথবা সিজিয়াম 131, এই টাইপের যে মৌলগুলো আছে এগুলো কিন্তু তোমার ব্রেন ক্যান্সার ডিটেকশন বা নিরাময়ে কিন্তু এগুলো খুবই কাজ করে। তারপর আরো আছে ধরো কোবার্ট 60 থেকে কি রে নির্গত হয় জানো? গামা রে। কোবার্ট 60 থেকে যে গামা রে নির্গত, এটা আমার টিউমার আছে, আমার যে টিউমার গুলো হয় সেগুলোর ডিটেকশন প্লাস কিওরে কিন্তু আমার এই কোবাল্ট 60 তেজস্ক্রিয় আইসোটোপটা ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে ধরো আরো আছে আমার ফসফরাস 32 যে আইসোটোপটা আছে, এটা আমার কিন্তু লিউকেমিয়া রোগ নিরাময়ে কিন্তু আমার এই আইসোটোপটা ইউজ করা হয়। তো আমাদের মেডিকেল সেক্টরে কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপের অহরহ ব্যবহার আছে, হ্যাঁ। যেমন ধরো তোমার আমি একটু আগে বললাম যে ইমেজিং, তোমার ভিতরের অর্গানগুলোর ছবি তোলা, এটা কিভাবে করা হয় জানো? একটা নর্মাল উদাহরণ দেই, তোমার কিছু তেজস্ক্রিয় আইসোটোপ আছে যেগুলো তোমার দেহে, যেগুলোর হাফ লাইফ কি জানো? হাফ লাইফ জিনিসটা হচ্ছে তোমার কোনো একটা, এই যে ধরো আমার এই আইসোটোপটা আমার বিটা ডিকে করতেছে না, বিটা ক্ষয় হচ্ছে না, তো এটা ডিকে করতে করতে ঠিক কতটা সময় লাগবে এর ঠিক অর্ধেক পরিমাণে পৌঁছাতে। ধরো এটা আমার 100% আয়োডিন, আমার ডিকে করতে করতে আমার
50% আয়োডিন হইতে ঠিক কতটা সময় লাগে, কতটা টাইম লাগে, সেই টাইমটাই আমার বলা হয় হাফ লাইফ। তো আমার যদি অনেক বেশি হাফ লাইফের কোনো মৌল আমরা ইউজ করি, হ্যাঁ, তো সেটা আমরা শরীরে যদি পুশ করি তাহলে আমার ওই তেজস্ক্রিয় মৌলটা আমার শরীরে অনেক বেশি দিন ধরে থাকবে না। কিন্তু এরকম অনেক শর্ট লিভড কিছু তেজস্ক্রিয় মৌল আছে যেগুলো আমাদের আসলে আমাদের মেডিকেল সেক্টরে ইউজ করা হয়, যাতে কি ধরো 5-6 ঘন্টা, 3 ঘন্টা এরকম হাফ লাইফ ওয়ালা মৌলগুলো আমাদের কিন্তু ইউজ করা হয়, যাতে আমাদের শরীরে তেজস্ক্রিয়তা আমরা পুশ করার পরেও যাতে আমাদের দীর্ঘ টাইম ধরে আমাদের বিশাল কোনো ক্ষতি না করে। তেজস্ক্রিয়তা তো আমাদের জন্য ক্ষতি করে, এটা তো তোমরা সবাই জানো না? অবশ্যই জানো। তো এরকম শর্ট লিভড কিছু মৌল ধরো তোমার গামা রে এমিট করতেছে, এরকম কি ধরো আয়োডিন। আয়োডিন তোমার ধরো থাইরয়েড ডিটেকশনে কাজ করে। কিভাবে? ধরো তোমার ওইখানে ইনজেকশন দিয়ে তোমার আয়োডিন পুশ করা হবে, বা তোমার আয়োডিন আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন তোমাকে সিরাপের মতো খাইতে দেওয়া হবে। তো তখন কি হবে জানো, তোমার ওই আয়োডিনটা যে তোমার যেখানে থাইরয়েডটা গ্রো করছে ওইখানে যে কিন্তু ওই আয়োডিনটা জমা হয়। হ্যাঁ, ওই আয়োডিনটা জমা হয় যখন সে গামা রে এমিট করে, তখন আমরা বাইরে থেকে ওই গামা রেটা ডিটেক্ট করার মাধ্যমে আমরা কিন্তু ওই অঙ্কটার ওই অবস্থার ছবি কিন্তু আমরা তুলতে পারি। কোথায় কোথায় সে জমা হয়েছে আমরা সেটা ডিটেক্ট করতে পারি। তার মানে কি, আমার ওইখানে আমার টিউমারটা আছে বা ওইখানে আমার থাইরয়েডটা আছে। এইভাবে কিন্তু ইমেজিং সেক্টরে কাজ করে, বুঝছো? তো মেডিকেল সেক্টরে আসলে তেজস্ক্রিয়তার আমি তো বলা শুরু করছি, আমি আসলে থামতে পারবো না, ঠিক আছে? তো আমরা মুভ অন করি। তো এরপরে আমাদের কিন্তু কৃষি সেক্টরে আমি একটা কীটনাশকের উদাহরণ দিলাম। আমার কতটুকু কীটনাশক আছে প্লাস কতটুকু কীটনাশক আরো আমার ইউজ করতে হবে, এইটা আমরা ক্যালকুলেট করতে পারি আমার তেজস্ক্রিয়তা কনসেপ্টটা ইউজ করে। বুঝতে পারছো? এটা কিভাবে করা হয় জানো? আমি ছোট করে বলেই দিই। হ্যাঁ, ধরো আমাদের একটা চারা গাছ আছে। হ্যাঁ, চারা গাছ, এই চারা গাছটা আমার এতে কি পরিমাণ আমার নাইট্রোজেন বা ফসফরাস আমার যে মূলটা দরকার, আমার ওই কন্টেন্ট কি পরিমাণ এতে আছে, এটা কিন্তু আমরা কিভাবে বের করতে পারি জানো? আমরা এতে কিছু এই মাটিতে আমরা ওই তেজস্ক্রিয় আইসোটোপ কিছুটা আমরা দেব, পুশ করব। হ্যাঁ, তখন কি করবে আমাদের গাছ সেটা শোষণ করবে। হ্যাঁ, শোষণ করে আমার কিন্তু তেজস্ক্রিয়তা এমিট করবে আমার পাতা দিয়ে বা এর শরীরে। আমরা যেহেতু ও আমার তেজস্ক্রিয় আইসোটোপ শোষণ করছে, তো আমার ওই যে গামা রে বা বলো বা আলফা বলো, যে রেগুলো ডিটেক্ট করে, বিটা বলো, যেটাই বলো, আমার কোনটা দিচ্ছি তার উপরে আর কি। তো ও তখন ওইটা এমিট করতেছে, আর আমরা ওই তেজস্ক্রিয়তাটা বা ওই যে রেডিয়েশনটা ওইটা কিন্তু আমরা সহজে ডিটেক্ট করতে পারি কি দিয়ে জানো? জিএম কাউন্টার আছে আমাদের একটা রেডিয়েশন ডিটেকশনের জন্য আমাদের একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে জিএম কাউন্টার, বা এটাকে বলা হচ্ছে গাইগার মুলার কাউন্টার। হ্যাঁ, গাইগার মুলার কাউন্টার। এই গাইগার মুলার কাউন্টার দিয়ে আমরা কিন্তু এই যে কি পরিমাণ রেডিয়েশন হচ্ছে এটা কিন্তু আমরা মেজার করে ফেলতে পারি, এবং এইটা মেজার করা মানে আমার বুঝে ফেলা যায় আমার এতে কি পরিমাণ নাইট্রোজেন কন্টেন্ট আছে, কি পরিমাণ দরকার, বা যে কন্টেন্টটি আমরা যে মৌলটা আমরা মাপতে চাচ্ছি সেটা আমার কি পরিমাণ আছে আমরা কিন্তু সবাই ছোট করে একটু বলে ফেললাম আর কি। তো তেজস্ক্রিয়তার ইউসেজের আসলে কোনো শেষ নাই। তোমাদের এখানে যা আছে একটু ভালো করে পড়ো, এগুলো পরীক্ষাতে আসার মতো, ঠিক আছে? তো আমরা এখন আমাদের এই পার্টের এই চ্যাপ্টার 3 পদার্থের গঠনের শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি তোমরা, আমি বুঝাইছি যতদূর বোঝানোর ট্রাই করছি তোমরা আসলে ধরতে পারছো। এই অধ্যায়টা মোটামুটি ইজি। হ্যাঁ, তো তোমরা ঠিকমতো পড়ালেখা করো, শেষ করো, পড়ালেখা করতে থাকো। এই পার্টের 3য় অধ্যায়ের শেষ পর্যায়ে চলে আসছি আমরা। এখানে তোমাদের বইয়ে আসলে যা আছে আমরা সবগুলো টপিকই চেষ্টা করছি কভার করার। তো আশা করি তোমরা সবাই বুঝছো এবং এনজয় করছো ক্লাসটা। তো পড়াশোনা করো, তোমাদের সকলের জন্য শুভকামনা।